আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার। সো আমরা আজকে কথা বলবো পার্টিকলসদেরকে অ্যাক্সেলারেট করায় কিভাবে। এখন আমরা কেন পার্টিকলসদেরকে অ্যাক্সেলারেট করাতে চাই? কারণ যখন পার্টিকলসদেরকে অনেক হাই স্পিডে অ্যাক্সেলারেট করা যায় তখন ওদেরকে যদি আমি কোলিশন করাই, ওই কোলিশন থেকে নতুন পার্টিকল জেনারেট করা যায়। এবং এই নতুন পার্টিকলস থেকেই মানে এই কোলিশনের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকলস যেগুলো এর আগের দিন ডিসকাস করছি, এইসব পার্টিকলসগুলো জেনারেট করা যায় বা এগুলোকে ডিটেক্ট করা পসিবল হয় আর কি। সো এই কোলিশন হওয়ার সময় কিছু ইন্টারেস্টিং জিনিস হয়, মানে মেইনলি ফান্ডামেন্টাল যে আইডিয়াটা এখানে আসে সেটা হচ্ছে যে যখন আমরা কোলিশন করাই আমরা তো দুইটা পার্টিকেলকে নিয়ে কোলাইড করাবো, কিন্তু কোলাইড করার পরে যেটা দেখা যায় যে সাম অফ দ্য ম্যাসেস অফ দ্য ইনকামিং পার্টিকেল, বা এখানে ইলেকট্রনের ক্ষেত্রে বলা হচ্ছে কোলিশন করাবে, অ্যান্ড দ্য টার্গেট প্রোটন। সো কি হচ্ছে, প্রোটন আর ইলেকট্রনকে কোলাইড করানো হচ্ছে এবং দেখা গেল যে কোলাইড করার পরে আমরা কিছু পার্টিকেলস পেলাম যেগুলোর নাম হলো মেসন ফর এক্সাম্পল। বাট দেখা গেল যে কলিশন করার পরেই যে পার্টিকেলগুলোর পাওয়া গেল ওদের ওজন তোমার স্টার্টিং পার্টিকেলসদের চাইতে বেশি, উইচ মিনস সামহাউ ম্যাস বেড়ে গেছে, সামহাউ ম্যাস ইনক্রিজ করলো। সো এখন কোশ্চেনটা হচ্ছে এই ইনক্রিজড ম্যাসটা কোত্থেকে আসলো। অ্যান্ড আইডিয়াটা হচ্ছে যে যে পার্টিকেলগুলো ট্রাভেল করতেছিল কলিশন করানোর আগে বা যাদেরকে তুমি কোলাইড করাতে চাচ্ছ, ওদের যে কাইনেটিক এনার্জি ছিল ওই কাইনেটিক এনার্জি গেটস কনভার্টেড টু ম্যাস, ঠিক আছে? এবং এই কনভার্সনটাকে আমরা ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার দিয়ে মানে রিলেট করতে পারি, যেটা নিয়ে আমরা ফার্দার এই কথা বলবো এই চ্যাপ্টারে আর কি। আর আরেকটা জিনিস বলি যে এই টাইপের কলিশন যে আমরা হয় পার্টিকেলের সাথে পার্টিকেলের কলিশন, এখানে আমরা বলবো যে এই কলিশনগুলো ইলাস্টিক, বিকজ এখানে কোনো রকমের এক্সটার্নাল ফোর্সকে আমরা মানে আমরা অ্যাজিউম করবো এক্সটার্নাল ফোর্স নাই, এবং কোনো কি বলে কাইনেটিক এনার্জি লস্ট হচ্ছে যে এটা এরকম কিছু আমরা এখানে ধরবো না আর কি। সো পার্টিকেল অ্যাক্সেলারেট করার কি কি উপায় আছে, আমরা ইলেকট্রন গান দেখবো, লাইনেক দেখবো, ভ্যান ডে গ্রাফ জেনারেটর, সাইক্লোট্রন, সিঙ্ক্রোট্রন, এগুলোর কয়েকটা এক্সাম্পলস দেখবো। সো স্টার্টিং উইথ ইলেকট্রন গান, সবচেয়ে বেসিক যেই পার্টিকেল অ্যাক্সেলারেটর, এটা দিয়ে স্পেসিফিক্যালি ইলেকট্রনসদেরকেই অ্যাক্সেলারেট করানো হয়। এখানে ইলেকট্রনসদেরকে অ্যাক্সেলারেট করাতে হলে আগে ইলেকট্রনসদেরকে রিলিজ করাইতে হবে, সেটার জন্য আমরা একটা হট ফিলামেন্ট নিই। এই ফিলামেন্টটাকে হিট করলে যেটা হয়, ইলেকট্রন এইখান থেকে এমিটেড হয় বিকজ অফ দি প্রসেস অফ থার্মায়নিক এমিশন, যেখানে থার্মাল এনার্জির কারণে ইলেকট্রনস মেটাল থেকে বা এখানে যে ফিলামেন্ট আছে এই ফিলামেন্টটা থেকে ইলেকট্রনস এমিটেড হবে আর কি। ওই এমিটেড ইলেকট্রনগুলোকে আমরা কি করে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করাই, যে ইলেকট্রিক ফিল্ডের কারণে তোমার ইলেকট্রনসগুলো অ্যাক্সেলারেট করে। দেন আমরা ওদেরকে বেসিক্যালি একটা টার্গেটের মধ্যে শুট করি, এই ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে থিন গ্রাফাইট শিট। এই গ্রাফাইট শিটের মধ্যে পাস করালে যেটা হয়, আমরা ওদের ডিফ্রাকশন করাতে পারি এবং আমরা ডিফ্রাকশন প্যাটার্ন দেখতে পারি, যেটা আমরা ফিজিক্স ইউনিট 2 তে অলরেডি পড়ে আসছি, যে ইলেকট্রনস অলদো পার্টিকলস ক্যান হ্যাভ ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স, মানে তাদের ওয়েভের মতো বিহেভ করার একটা টেন্ডেন্সি থাকে। সো যেটা অ্যাকচুয়ালি এই এক্সাম্পলস থেকে দেখা যায়, কারণ আমরা এখানে কিছু সেন্ট্রাল ব্রাইটনেস, তারপরে মিনিমা এবং ম্যাক্সিমার যে প্যাটার্নটা থাকে সেটা দেখতে পারি আমরা। সো এই 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 ইলেকট্রন গানের মধ্যে আমরা এই ইকুয়েশনটা ইউজ করি, ল্যামডা ইকুয়ালস টু এক্স এস বাই ডি বা এক্স ডি বাই ডি, যেখানে ল্যামডা হচ্ছে তোমার ইলেকট্রনের সাপোজড ওয়েভলেন্থ। যদিও ইলেকট্রন টেকনিক্যালি একটা পার্টিকেল, বাট ওর ওয়েভলেন্থ থাকার কথা না, বাট দেন অ্যাগেন আমরা ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, এই ফর্মুলাটা হচ্ছে মেবি দেখছিলাম যে এইটা দিয়ে আমরা হচ্ছে বেসিক্যালি একটা পার্টিকেল যার ম্যাস বা মোমেন্টাম ক্যারি করে তারও একটা ওয়েভলেন্থ থাকতে পারে, এটাকে বলা হচ্ছে ডিব্রয় ওয়েভলেন্থ। ডিব্রয় ওয়েভলেন্থ বা ডি ব্রগলি ওয়েভলেন্থ, আমি নট শিওর, ডি ব্রগলি ওয়েভলেন্থ হবে। তো আরেকটা ইকুয়েশন হচ্ছে যে আমরা ডি ব্রয় ওয়েভলেন্থ থেকে আমরা এই ফর্মুলাটা আনতে পারি। কিভাবে আনতে পারি, যেহেতু আমরা জানি যে ল্যামডা হচ্ছে এইচ বাই পি, আর আমরা আলাদা করে জানি যে কাইনেটিক এনার্জি ফর্মুলা একটা আছে, সেটা হচ্ছে পি স্কোয়ার বাই টু এম। সো এখান থেকে তুমি যদি মোমেন্টামকে সাবজেক্ট করো তাহলে হচ্ছে রুট ওভার টু ম্যাস কাইনেটিক এনার্জি আসবে, যেটাকে আমি নিয়ে এখানে বসাই দিতে পারি। সো আলটিমেটলি এই ল্যামডার ফর্মুলাটা বা ওয়েভলেন্থের ফর্মুলাটা দেখাবে ল্যামডা এইচ বাই লাইন্স কনস্ট্যান্ট ডিভাইড বাই রুট ওভার টু এম ই কে বা কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এটা বুঝা গেছে? এই দুটো ইকুয়েশন ইম্পর্টেন্ট এগুলো।
আচ্ছা, এখন আমরা কথা বলি রিলেটিভিস্টিক ম্যাথ নিয়ে। রিলেটিভিস্টিক ম্যাথের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে রিলেটিভিস্টিক ম্যাথের মানে আগে বলি রিলেটিভিস্টিক ম্যাথটা কি। সো একটা পার্টিকেল যখন ট্রাভেল করে আমরা বলি যে ওদের অ্যাকচুয়াল ম্যাস হচ্ছে তাদের রেস্ট ম্যাসের থেকে বেশি, ঠিক আছে? তাহলে রেস্ট ম্যাসটা কি? রেস্ট ম্যাসটা হচ্ছে পার্টিকেলের ম্যাস যখন সে রেস্টে ছিল, মানে স্টেশনারি ছিল। তো স্পিড বাড়লে বা ভেলোসিটি বাড়লে ওদের ম্যাস ইনক্রিজ করে। কেন? কারণ আমরা যে ফর্মুলাটা দেখছি ইকুয়ালস টু এমসি স্কোয়ার, সেখানে তুমি যদি ম্যাসকে সাবজেক্ট করো তাহলে ই বাই সি স্কোয়ার আসবে। ই বাই সি স্কোয়ার আসবে। এখন এই যেখানে যে ম্যাথটা তুমি ক্যালকুলেট করবে এটাই হচ্ছে তোমার রিলেটিভিস্টিক ম্যাথ হবে, আর সিটা হচ্ছে তোমার স্পিড, কত স্পিডে তোমার পার্টিকেলটা ট্রাভেল করতেছে। আম, এখানে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, এটা ডিরাইভেশন আমাদের জানতে হবে না, ইনফ্যাক্ট এটা এক্সামেও ক্যালকুলেশনে ইউজ করা হয় না, বাট এটা দেখে আমরা একটা জিনিস বলতে পারি। সেটা হচ্ছে এখানে এম হচ্ছে তোমার অ্যাকচুয়াল ম্যাস, এম নট হচ্ছে রেস্ট ম্যাস, আর নিচে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার 1 - v/c² আছে। সো এখানে যদি কখনো ভি এর ভ্যালুটা সি এর সমান হয় তাহলে সি বাই সি কাটাকাটি হয়ে কি এখানে 1 চলে আসবে এবং 1 - 1 0 চলে আসবে। তো যদি কখনো এম নট বাই 0 হয়ে যায় তখন কিন্তু ইনফিনিটি চলে আসবে, উইচ মিনস একটা পার্টিকেলকে যখন আমরা স্পিড আপ করাই তাদের স্পিড অফ লাইট পর্যন্ত কখনো রিচ করতে পারে না, ওটা খুবই কাছে যেতে পারবে, বাট মানে প্র্যাকটিক্যালি এটা মানে আম, জিনিসটা ফিজিবল না যে তুমি একটা পার্টিকেলকে স্পিড অফ লাইট বা স্পিড অফ লাইটের সমানে ওটাকে অ্যাক্সেলারেট করাবা, বা তার চেয়ে বেশি ওর স্পিডে ওকে একটা পার্টিকেলকে অ্যাক্সেলারেট করাবা। সো এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছ এখানে ওয়াই অ্যাক্সিসে ম্যাস দেওয়া, এক্স অ্যাক্সিসে স্পিড দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই স্পিড 0 থেকে যখন বাড়া শুরু করে রেস্ট ম্যাস বা এম নট এটাও অ্যাকচুয়ালি ছিল, বাট অ্যাকচুয়াল ম্যাস কিন্তু ওইটার চেয়ে ইনক্রিজ করা শুরু করে আর কি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অ্যাসিম্পটোটিক কার্ভ হয়, যেখানে দেখতে পাবা যে আহ, কখনোই তোমার পার্টিকেলের স্পিড অফ লাইট পর্যন্ত রিচ করবে না, এটা অলওয়েজ এভাবে আগাতে থাকবে আর কি। এটা কি লাইক যে কোনো ম্যাথের জন্য, যে মানে কোনো ম্যাস, যে কাউকে কোনো পার্টিকেলের জন্য, হ্যাঁ, যে কোনো পার্টিকেল অবভিয়াসলি এক এক পার্টিকেলকে পার্টিকেলের স্টার্টিং ম্যাসটা ডিফারেন্ট হবে। পার্টিকেলকে বেসিক্যালি কি মানে শুট করলে এরকম হবে, মানে ওই স্পিড এক্সেলারেট করলে? স্পিড আপ করাইলেই আর কি, স্পিড আপ করাইলেই। আচ্ছা, উম, এখন আসি অ্যাকচুয়াল পার্টিকেল অ্যাক্সেলেটরের মধ্যে। তো প্রথমটা হচ্ছে লাইন্যাক। লাইন্যাকে যেটা হয় তোমার ইন্ডিভিজুয়াল কিছু সেগমেন্টস থাকে এখানে। এই সেগমেন্টসগুলো বেসিক্যালি মেটাল দিয়ে তৈরি করা থাকে এবং এই সেগমেন্টসগুলো ইন্ডিভিজুয়াল যে সেকশনগুলো, এই সেকশনগুলো একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড থাকে। পাওয়ার সাপ্লাইটাকে স্পেসিফিক্যালি অল্টারনেটিং কারেন্ট একটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, ডিরেক্ট কারেন্ট দেওয়া হয় না। অল্টারনেটিং কারেন্ট দেওয়ার রিজনটা হচ্ছে অল্টারনেটিং কারেন্টে তোমার পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল এটা রিভার্স হতে থাকে, এবং এটা যখন রিভার্স হতে থাকে এখানে তুমি একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এখানে কয়েকটা মানে সেগমেন্ট স্পেসিফিক একটা টার্মিনালের সাথে কানেক্টেড, বাকিগুলো অন্য সেগমেন্টের সাথে কানেক্টেড। সো এখানে যখন এইটা যখন পজিটিভ থাকবে এটা তখন নেগেটিভ থাকবে, এটা যখন পজিটিভ থাকবে এটা তখন নেগেটিভ থাকবে। ওয়্যারাস যখন এটা নেগেটিভ হয়ে যাবে তখন এটা পজিটিভ হবে, তখন এটা নেগেটিভ হবে, তখন এটা পজিটিভ হবে। এটাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? হ্যাঁ। তো এটা হইলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে তুমি যখন তোমার পার্টিকেলকে অ্যাক্সেলারেট করাবা, আমরা ধরে নিই যে আমরা পার্টিকেল হিসেবে প্রোটনকে নিচ্ছি এবার। সো তুমি যখন পার্টিকেল হিসেবে প্রোটন নিবা, তুমি প্রথমে প্রোটনকে এদিকে অ্যাক্সেলারেট করাতে চাও, তখন যেটা করতে হবে তখন এই সেকশন এটাকে নেগেটিভ থাকা লাগবে। দেন তুমি যখন তোমার পার্টিকেল যখন এখানে আসবে তখন তুমি চাচ্ছ তোমার পার্টিকেল সামনের দিকে অ্যাক্সেলারেট করুক, সো তখন সেকশন বিটাকে নেগেটিভ হয়ে যেতে হবে, সেকশন এটাকে পজিটিভ হয়ে যেতে হবে, যাতে সেটা পিছন থেকে রিপেল করে আর সেকশন বিটা যাতে প্রোটনস গুলোকে অ্যাট্রাক্ট করে। বাট দেন তোমার প্রোটনস গুলো যখন এখানে চলে আসবে তখন তুমি কি চাচ্ছ? আবার তাদের অ্যাক্সেলারেট করাতে চাচ্ছ। তো তখন তোমার সেকশন সিটা আবার নেগেটিভ থাকতে হবে, সেকশন বিটাকে আবার পজিটিভ থাকতে হবে। সেম ফর এখানে অ্যাজ ওয়েল, পার্টিকেল যখন এখানে আসবে তোমার সেকশন ডিটাকে পজিটিভ থাকতে হবে, সেকশন সিটাকে নেগেটিভ থাকতে হবে। বোঝা যাচ্ছে নাকি না?
সো হুম। পোলারিটিটা রিভার্স করতে হবে, এর কারণে আমরা একটা অল্টারনেটিং কারেন্ট নিচ্ছি। এখানে একটা ব্যাপারও বোঝা লাগবে, সেটা হচ্ছে যে পার্টিকেলসদেরকে অ্যাক্সিলারেট করানো হয় কি কারণে? কারণ হচ্ছে যে প্রত্যেকবার তারা যখন একটা গ্যাপের মধ্যে থাকে, গ্যাপটা বেসিক্যালি একটা ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে, রাইট? তো এই গ্যাপের মধ্যে ইলেকট্রিক ফিল্ড থাকার কারণে প্রোটনসগুলো বা অন্য কোনো চার্জ পার্টিকেলকে আনলে ওরা অ্যাক্সিলারেট করবে। একটা জিনিস, আরেকটা জিনিস আমরা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আম, আমরা যে সেগমেন্টগুলো রাখছি এ বি সি ডি ই, আরো আরো থাকে, বাট আমরা এখানে জাস্ট এ বি সি ডি রাখলাম সিম্পলিফাই করার জন্য। এই সেগমেন্টগুলোর লেন্থ বাড়তেছে, সেগমেন্টগুলোর লেন্থ বাড়ে, যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণটা কি? আমরা যে অল্টারনেটিং কারেন্ট ইউজ করি, অল্টারনেটিং কারেন্টের একটা ফ্রিকোয়েন্সি থাকে, কারণ অল্টারনেটিং কারেন্টের ভোল্টেজ হচ্ছে এভাবে আপ ডাউন করে, ঠিক আছে? তার মানে অল্টারনেটিং কারেন্টের মধ্যে এতটুকু সময়ের জন্য পজিটিভ একটা টার্মিনাল পজিটিভ, দেন তার এতটুকু সময়ের জন্য আবার একটা টার্মিনাল, ওই টার্মিনালটা নেগেটিভ হয়ে যাবে, কারণ পোলারিটি রিভার্স করছে, সুইচ করছে। দেন আবার আবার পজিটিভ হবে। এভাবে করে কিন্তু অল্টারনেটিং কারেন্টে তোমার তোমার যে টার্মিনালগুলো বা যে সেকশনগুলো, এগুলো একসময় পজিটিভ একসময় নেগেটিভ। বাট এটা কতক্ষণ সময় ধরে তারা আসলে একটা পোলারিটিতে থাকে? ফর এক্সাম্পল, এখানে আমি দেখতে পাচ্ছি তারা পজিটিভ থাকবে এতটুকু সময়ের জন্য, নেগেটিভ থাকবে একটা টার্মিনাল এতটুকু সময়ের জন্য। সেটা তো একটা ফিক্সড সময়, এটা স্পেসিফিক্যালি হচ্ছে টাইম পিরিয়ডের অর্ধেক পরিমাণ সময়, রাইট? আমাদের মেক শিওর করতে হবে যে এই টাইম পিরিয়ডের অর্ধেকটুকু বা অর্ধেক পরিমাণ যে সময়, এই সময়টা যাতে আমাদের পার্টিকেলগুলো এই সেগমেন্টগুলোর ভেতরে কাটায়। ওকে? কারণ আমরা চাচ্ছি যে আমাদের পার্টিকেলগুলো তখনই হচ্ছে গ্যাপের মধ্যে আসুক যখন পোলারিটিটা রিভার্স হয়ে গেছে একবার। না হলে কি হবে, তাদেরকে অ্যাকচুয়ালি সামনে অ্যাক্সেলারেট না করায় ডিসেলারেট করা হবে বা পিছন দিকে টান দেওয়া হবে, ফোর্স দেওয়া হবে একটা, যেটা আমরা চাচ্ছি না এই জায়গায়। এখন তার মানে সেকশন এ এর মধ্যে তোমার পার্টিকেলসগুলো টি/2 পরিমাণ সময় কাটায়, সেকশন বি এর মধ্যে তোমার পার্টিকেলগুলো টি/2 পরিমাণ সময় কাটায়, এমনকি সেকশন সি এবং সেকশন ডি, দুইটা ইন্ডিভিজুয়াল সেকশনেও তোমার পার্টিকেলসগুলো টি/2 পরিমাণ সময় কাটাবে। স্টিল তোমার লেন্থ বাড়াই দিতে হবে, কেন? কারণ পার্টিকেল যত অ্যাক্সেলারেট করে তার স্পিডও বাড়তে থাকে। সো যেহেতু ভেলোসিটি বাড়তেছে, আমরা একই পরিমাণ সময় তাকে যদি চাই যে সেটা সেগমেন্টগুলোর মধ্যে কাটাক, তাহলে তাদের ডিস্টেন্সটাকে বাড়াই দিতে হবে। এবং এই ইন্ডিভিজুয়াল এ বি সি ডি যেই সেকশনসগুলো, এগুলোর ভেতরে থাকাকালীন পার্টিকেলসগুলো অ্যাক্সেলারেট করে না, বিকজ ওর ভিতরে ইলেকট্রিক ফিল্ড ওভারঅল থাকে না। শুধু গ্যাপের মধ্যেই তোমার পজিটিভ টু টার্মি নেগেটিভ বা নেগেটিভ টু পজিটিভ একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। ফাইনালি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এ বি সি ডি এই যে সেগমেন্টগুলোর লেন্থ বাড়বে, এটা কেন বাড়বে এটা বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। আচ্ছা, এই সেগমেন্টগুলোর সেম লেন্থ টাইম থাকতে ভিতরে সেম এক্সপ্লোরেশন টাইম করতে কাটাইতে হচ্ছে। হবে, রাইট? সেম টাইম ভেতরে কাটাইতে হবে, না হলে তো তুমি যদি জিনিসটা সিঙ্ক্রোনাইজড না রাখো, তোমার পার্টিকেলস গুলো গ্যাপের মধ্যে চলে আসবে যখন তুমি চাচ্ছ না। ওকে? মানে ধরো আমার পার্টিকেল যদি কোনো কারণে এখানে চলে আসে, বাট আমার এই পাশটা যদি পজিটিভ থাকে আর এই পাশে যদি নেগেটিভ থাকে, পার্টিকেল কি সামনের দিকে অ্যাক্সেলারেট করতে চাবে? না। না, সো এটা আমরা চাচ্ছি না। কিন্তু অ্যাডিশনাল একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে, যেটা তুমি নোটিস করবা এই এক্সাম্পলটাতে, লাইনেকের সেটআপটাতে, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে সেগমেন্টগুলো, এগুলোর লেন্থ শুরুতে বেশি বাড়াইতে হয়, শেষে গিয়ে কম বাড়াইলেও হয়। কারণটা কি? পার্টিকেলসদের অ্যাক্সেলারেশন শুরুতেই বেশি বেশি হয়, পরে গিয়ে ওদের অ্যাক্সেলারেশন অত সিগনিফিকেন্টলি হয় না, ঠিক আছে? মানে শুরুতে স্পিড বেশি বাড়ে, তো শুরুতেও তোমার এই লেন্থগুলো বেশি বাড়াইতে হয়। আস্তে আস্তে যত সময় যাবে ওদের ভেলোসিটি বাড়তে থাকবে, বাট আস্তে আস্তে অতটা বেশি বাড়তে চাবে না। যেমন তুমি যদি এই গ্রাফটার দিকে তাকাও, এই গ্রাফটাতে তুমি দেখবা যে ইনিশিয়ালি ভেলোসিটি অনেক বেশি বাড়তেছে, এখানে ভেলোসিটি কিন্তু এক্স অ্যাক্সিসে বাই দ্য ওয়ে। সো ইনিশিয়ালি দেখো হরিজন্টালি অনেক বেশি আগাচ্ছে, বাট পরবর্তী জায়গায় দিয়ে দেখো দেখো সাইডওয়েজ, মানে পাশাপাশি খুব একটা কি মানে আগাচ্ছে নাকি খুব একটা আগাতে চাচ্ছে না? আগাচ্ছে নাকি? চাচ্ছে না। কারণ স্পিড ইনক্রিজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ তাদের স্পিড না বেড়ে ইনস্টেড কি বাড়া শুরু করে, ম্যাস বাড়া শুরু করে। মনে রাখবা যে আমরা যখন পার্টিকেলস অ্যাক্সেলারেট করে আমাদের বেসিক্যালি ওদেরকে কি দিচ্ছি? এনার্জি দিচ্ছি। লাইনেকের ক্ষেত্রে সেটা কি টাইপের এনার্জি ইনপুট দেয়া হচ্ছে? ইলেকট্রিক্যাল এনার্জি, রাইট? সো তুমি ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছ, কারণ ইলেকট্রিক ফিল্ড হইতে তোমার পার্টিকেলকে অ্যাক্সেলারেট করাচ্ছে। সো ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমরা কি করতে চাচ্ছি? আমরা পার্টিকেলের কাইনেটিক এনার্জি বাড়াতে চাচ্ছি, যেটার কারণে ওই পার্টিকেলের কি বাড়বে? ভেলোসিটি বাড়বে। প্রবলেম হয়ে যায় হচ্ছে যে যখন কাইনেটিক এনার্জি বাড়ে, সাথে সাথে তোমার পার্টিকুলার ম্যাসও ইনক্রিজ করে, যেটা আমরা বললাম যে রিলেটিভিস্টিক ম্যাস হিসেবে কনসিডার করতে হবে। ইনফ্যাক্ট
যত তুমি স্পিড অফ লাইটের কাছে তোমার ভেলোসিটি যাবে পার্টিকেলের, ততটাই রিলেটিভিস্টিক ম্যাস সিগনিফিকেন্টলি বাড়বে। কারণ তুমি গ্রাফটার দিকে যদি দেখো, দেখবা ইনিশিয়ালি তোমার গ্রাফটা খুব একটা উপরের দিকে উঠে না, কিন্তু বাট পরের দিকে যে দেখবা যে ভার্টিক্যালি কিন্তু বেশি ইনক্রিজ করা শুরু করে। নোটিস করছি নাকি না? হ্যাঁ। সো এই কারণে লাইনাকের মধ্যেও তোমার যে ইন্ডিভিজুয়াল সেগমেন্টগুলো আছে এ বি সি ডি, এই সেগমেন্টগুলোর লেন্থ শুরুতে বাড়াইলে হয়, বেশি বাড়াতে হয়। পরবর্তী গিয়ে আসলে অনেকটা না বাড়াইলেও হয়, অল্প বাড়াইলেও হয়, ইনফ্যাক্ট অনেক পরে গিয়ে আমরা না বাড়াইলেও কিছু হবে না, কারণ ফার্দার পার্টিকেলের আর অ্যাক্সেলারেশন হবেই না। ওটাই বেসিক্যালি লাইনাকের শেষের সেগমেন্ট, শেষের পোর্শনটা হবে আর কি। অবভিয়াসলি লাইনাকের একটা অ্যাডভান্টেজ আছে, যেহেতু লাইনাকে আমরা একবার অ্যাক্সেলারেট করাচ্ছি না, আমরা কয়েকবার মাল্টিপল টাইমস অ্যাক্সেলারেট করাচ্ছি। এটাতে সুবিধা হচ্ছে তোমার ভোল্টেজ বারবার বাড়াইতে হবে না। তুমি একই ভোল্টেজের অল্টারনেটিং কারেন্টের পাওয়ার সাপ্লাই নিচ্ছ, বাট দেন তুমি যেহেতু ইলেকট্রিক ফিল্ড দিয়ে এটাকে বারবার পাস করাচ্ছ, তুমি এটাকে মানে বেশি পরিমাণ অ্যাক্সেলারেশন দিয়ে ওর স্পিডটা বেশি বাড়াতে পারবে, অ্যাক্সেলারেশন করাতে পারবে টু আ মানে টু আ লার্জার ভেলোসিটি আর কি। আমি সেকশন ডিসক্রিপশনে যা যা ছিল সবই বলে ফেলছি অলরেডি। রাইট, তোমাকে যদি এক্সামে জিজ্ঞাসা করে যে এই সেগমেন্টগুলোর লেন্থ কতটুকু হতে হবে, তো সেটাকে তুমি ডিস্টেন্স হিসেবে কনসিডার করে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম নিতে পারো। অবভিয়াসলি সেখানে টাইমটা ফিক্সড, তোমার অল্টারনেটিং কারেন্টের টাইম পিরিয়ডের অর্ধেকটা হবে তোমার টাইম, আর ভেলোসিটি হবে পার্টিকুলার ভেলোসিটি, যেটা ওই মোমেন্টে তার অ্যাক্সেলেরেট করার পরে রিচ করা হয়েছে আর কি। আর আবার বলতেছি, সেগমেন্টগুলোর মধ্যে থাকাকালীন পার্টিকেলসের অ্যাক্সেলারেশন হয় না, সো ওটার মধ্যে থাকাকালীন ওদের ভেলোসিটি অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, ভেলোসিটি শুধু ইনক্রিজ করে। যে ইয়েলো কালার যে গ্যাপগুলো দেখাইছি যেখানে ইলেকট্রিক ফিল্ড, ওইটার ভিতরেই শুধু পার্টিকেলসগুলো অ্যাক্সেলারেট করবে। পার্টিকেলসগুলো যে অ্যাক্সেলারেট করবে ওদের কাইনেটিক এনার্জি বাড়তেছে, কাইনেটিক এনার্জি আসছে কোথায়? ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে। ইলেকট্রিক্যাল এনার্জি কেমনে ক্যালকুলেট করে? ভোল্টেজ ইনটু চার্জ দিয়ে, রাইট? ভিকিউ। সো আমরা বলতে পারি এই এক্সাম্পলে যে ভি কিউ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার করা পসিবল হবে, যেহেতু ইলেকট্রিক্যাল এনার্জিটাই তোমার পার্টিকুলার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। এই ইকুয়েশনটা কি বোঝা গেল নাকি না? হুম। এটা এক্সামে অনেক কাজে লাগবে, প্রায় সময় তোমার এই ক্যালকুলেশনটা করতে হইতে পারে। গিভেন দ্যাট তোমাকে তারা ইলেকট্রিক ফিল্ডের ভেলোসিটি দিয়ে ভোল্টেজ দিয়ে দিছে, ইলেকট্রনের চার্জ তুমি জানো, ইলেকট্রনের ম্যাসও তুমি জানো, সো ইলেকট্রনটা কি পরিমাণ ভেলোসিটি রিচ করতে পারে সেটার একটা ক্যালকুলেশন এখান থেকে করা পসিবল হবে। এখন আমি যদি তোমাকে বলি যে আমি এই আমাদের যে পার্টিকেল তাদেরকে এখানে কয়টা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করানো হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা কি ইয়েলো কালার সেগমেন্ট চারটা কি আছে, বা গ্যাপ কি চারটা আছে এখানে? হ্যাঁ। তার মানে আমরা ভি কিউ করবো, বাট ভি কিউটা চারবার করবো, সো আমি ইন্টু ফোর করে দিতে পারি কিন্তু। তাহলে আমার যে ভেলোসিটি বের হবে সেটা কি হবে? একেবারে শেষ মোমেন্টে যে বের হয়েছে যে মাথা দিয়ে, ওইখানে থাকাকালীন তার ভেলোসিটি কত সেটা হিসাবটা বের হবে। বাট তোমাকে যদি এক্সামে যদি তারা কোশ্চেনে এমন ভাবে বলে যে তোমাকে শুধু একটা সেগমেন্ট নিয়ে কাজ করতে হবে, তখন কিন্তু ভি কিউ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার শুধু করবা। তখন কিন্তু আর ভি কিউটাকে তোমাকে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না। বুঝতে পারছি নাকি না? কারণ আমি একবারই অ্যাক্সেলারেট করাইছি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে, সেটা একবারই ট্রাভেল করলো। বুঝতে পারছি? ইট ডাজন্ট ম্যাটার যে কোন নাম্বার ইয়েতে না না কথা না, হ্যাঁ বলতেছে, হ্যাঁ, তাই না? রাইট রাইট মানে থার্ড। রাইট, হ্যাঁ ওইটা ম্যাটার করবে না, কারণ ভোল্টেজ গ্যাপটা তো সেম, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ সেম, পার্টিকেলের চার্জও সেম, ম্যাসটা ডিফারেন্ট হইতে পারে, বাট সেটা তোমাকে এক্সামে দিয়ে দিবে আর কি। ঠিক আছে? যদি রেস্ট ম্যাচ না হয়, যদি রেস্ট ম্যাচের চাইতে তো রিলেটিভিস্টিক ম্যাচ আবার বেশি, রাইট? সো এখানে থাকাকালীন তার রিলেটিভিস্টিক ম্যাচ কত ইনক্রিজ করে হইলো সেটা তোমাকে এক্সামে দিয়ে দিবে, যদি না দেয় তুমি নর্মাল ইলেকট্রনের ম্যাচ দিয়ে ক্যালকুলেশন করে ফেলতে পারো। আর যদি তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কম্পেয়ার করতে চাও, তাহলে মাঝখানে তোমাকে হিসাব করতে হবে কতগুলো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে তোমার ইলেকট্রনস বা প্রোটন বা চার্জ পার্টিকেল ট্রাভেল করলো। ওটার সাথে তুমি যেটা করবা, এই এন দিয়ে বা নাম্বারটা দিয়ে বেসিক্যালি ভিকিউটা মাল্টিপ্লাই করে দিবা। ক্লিয়ার? হুম। সো এরকম একটা ব্যাপার হবে, যেটা হচ্ছে যে তোমার কাইনেটিক এনার্জি শুরুতে বেশি, মানে শুরুতে অল্প ইনক্রিজ করবে, মানে শুরুতে হচ্ছে স্পিড বেশি বাড়বে, বাট যত তোমার স্পিড অফ লাইটের কাছাকাছি যাওয়া হবে দেখবা যে স্পিড আর অতটা বাড়তে চাচ্ছে না, ইনস্টেড ম্যাস ঠিকই বাড়ে। সো কাইনেটিক এনার্জি তো হাফ এম ভি স্কোয়ার, রাইট? সো যদি ভেলোসিটিও না ইনক্রিজ করে, ম্যাস তো ঠিকই বাড়তেছে। সো এই জন্য কাইনেটিক এনার্জিও স্টিল ইনক্রিজ করতে থাকে। ক্লিয়ার?
এই লিনেকের সাথে আরেকটা সাপোর্টিং এক্সপেরিমেন্ট আছে যেটাকে বলে বার্টোজিস এক্সপেরিমেন্ট। ওইটা যেটা করে, লিনেকই আবার ইউজ করা হবে, বাট লিনেকের মধ্যে ঢুকানোর আগে আমরা যে পার্টিকেলগুলোকে নিচ্ছি, এই ক্ষেত্রে ইলেকট্রন, ওদেরকে আগে থেকে কিছু এক্সট্রা এনার্জি দিয়ে রাখতেছি। কেন দিয়ে রাখতেছি জাস্ট বোঝার জন্য। বা এই এক্সপেরিমেন্টের মেইন আইডিয়াটা হচ্ছে যে, এই এক্সপেরিমেন্ট করে দেখা গেল, বা আমরা যে একটু আগে বলতেছিলাম যে পার্টিকেলের রেস্ট ম্যাস থাকে না, তাদের রিলেটিভিস্টিক ম্যাস বলতে একটা জিনিস থাকে। তো এই রিলেটিভিস্টিক ম্যাস থাকে যে, বা রিলেটিভিস্টিক ম্যাস যে ইনক্রিজ করে, এটা বোঝার উপায়টা কি? বোঝার উপায়টা হচ্ছে এই এক্সপেরিমেন্ট থেকে একটা আইডিয়া করা যাবে। কিভাবে দেখো, আমরা যেটা করি, আমরা একটা মেটাল ডোম রাখতেছি যেখানে অলরেডি অনেক পরিমাণে নেগেটিভ চার্জ একসাথে বসে আছে, এবং এরা একত্রে যেহেতু, এরা কি একজন আরেকজনকে রিপেল করবে। এই রিপালশনের কারণে হুম। তুমি যে ইলেকট্রনসগুলোকে এখানে ঢুকাবা, তাদের অলরেডি কিছুটা অ্যাক্সেলারেশন বা ভেলোসিটি আগে থেকে আছে, যেহেতু তারা রিপেলড হয়ে এখানে আসছে। দেন নর্মালি আমরা ওদেরকে লিনেকে ঢুকাবো, লিনেকে ঢুকায় ফার্দার ওদের স্পিড বাড়ানো হবে। দেন বাড়ানোর পরে যেটা করা হবে, আমরা ওদের ভেলোসিটি চেক করব। কিভাবে ভেলোসিটি চেক করব? এখানে একটা লাইট ডিটেক্টর আছে, এখানে একটা ডিটেক্টর আছে, এই দুইটা ডিটেক্টরের মধ্যে আমরা ডিস্টেন্সটা জেনে রাখবো, এবং আমরা জাস্ট এখান থেকে এখানে যেতে সময় কতটুকু লাগে সেটা নিয়ে নিব। দেন আমরা সেই ডিস্টেন্স বাই টাইম করলে আমরা কি পাবো? পার্টিকেলের ভেলোসিটি মেজার করতে পারবো কি? হুম। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আহ, আমরা শুরুতে কিছু ইলেকট্রনস দিব, ওদের ভেলোসিটি বের করব, ক্যালকুলেট করব, মেজার করব। পাশাপাশি আমরা যে ইলেকট্রনসগুলোকে আনতেছি বা নিয়ে আসবো, ওদের কাইনেটিক এনার্জি বা ওদের এক্সিস্টিং এনার্জির অ্যামাউন্ট আগে থেকেই বাড়ায় রাখবো, যাতে করে আমরা মোর এনার্জেটিক ইলেকট্রনস বা পার্টিকলস পাই, মানে যাদেরকে অনেক বেশি অ্যাক্সেলারেট করানো হয়েছে। দেন আমরা লাস্টে যা করি কি, ওই পার্টিকলগুলোকে দিয়ে একটা মেটাল ডিস্কে বাড়ি মারি। এই মেটাল ডিস্কে বাড়ি মারলে কি হবে? ওখানে এনার্জি রিলিজ হবে। যেহেতু পার্টিকলসগুলো অনেক কাইনেটিক এনার্জি নিয়ে আসে, তারা যখন মেটাল ডিস্কে আসে বাড়ি দেয়, ওদের কাইনেটিক এনার্জিটা হিটে কনভার্ট হয়, এবং ওই হিটটাকে ডিটেক্ট করে আমরা টেম্পারেচার মেজারমেন্টস করে আমরা একটা এস্টিমেট করতে পারি যে পার্টিকলগুলোর এনার্জি কি পরিমাণ ছিল। তো দুইটা ব্যাপার, আমরা এখানে পার্টিকলগুলোর এনার্জি দেখতে পাচ্ছি, আর আমরা এখানে পার্টিকলগুলোর ভেলোসিটি দেখতে পাচ্ছি। ক্লিয়ার নাকি না? হ্যাঁ। এটাতে আমাদের কি হবে? আমরা যখন কাইনেটিক এনার্জি মেজার করব ডিরেক্টলি, বাই দ্য ওয়ে, এখানে যেই সেটআপটা দিয়ে কাইনেটিক এনার্জি মেজার করে, এটাকে ক্যালোরিমিটার বলে। ক্যালোরিমিটার দিয়ে হচ্ছে কোলিশনের মাধ্যমে তোমার কাইনেটিক এনার্জি মেজার করা যায়, বাই যে ডিটেক্টিং যে টেম্পারেচার কি পরিমাণ বাড়তেছে বা বাড়তে পারে। তো আমরা কি করি? কাইনেটিক এনার্জি মেজারমেন্ট করি। কাইনেটিক এনার্জি মেজারমেন্ট করে আমরা দেখি যে টেম্পারেচার কি পরিমাণ বাড়ছে। দুইটা কাজ করি এখানে আমরা। এক্সপেরিমেন্ট যখন করা হলো, তখন ওরা তো একই রকমের ইলেকট্রনস অ্যাক্সেলারেট করায়নি, রাইট? ওরা অনেকগুলো ইলেকট্রনস নিছে, এবং এক একটা ইলেকট্রনকে এক এক পরিমাণ এনার্জি দিয়ে তারা এই লিনেকের মধ্যে দিয়ে বের করে আনলো। তার মানে আমরা যখন ভেলোসিটি বের করব, সবার ভেলোসিটি অবভিয়াসলি একই রকম হবে না, কারো কারো একটু বেশি হবে, কারো কারো একটু কম হবে। তো দেখা গেল যে, আমরা যতই ইলেকট্রনসদেরকে এনার্জি দেওয়ার চেষ্টা করি, ওদের স্পিড বাড়ে ঠিকই, বাট একটা লিমিট আছে অলওয়েজ। এই লিমিটটা হচ্ছে স্পিড অফ লাইট। ওকে, অলওয়েজ একটা লিমিট আছে। কারণ টেকনিক্যালি স্পিডের কোনো লিমিট থাকা উচিত না, যেহেতু আমি যত বেশি অ্যাক্সেলারেট করাবো তার অ্যাক্সেলারেট করা উচিত ছিল। বাট এই লিমিট, মানে এইভাবে অ্যাকচুয়ালি গ্রাফটা যায় না, গ্রাফটা অ্যাকচুয়ালি রিয়ালিটিতে যায় এইভাবে, যেখানে একটা লিমিট থাকে, এবং সেই লিমিটাই হচ্ছে স্পিড অফ লাইট। ওকে, হুম। কিন্তু খেয়াল করো আমরা কি করি, আমরা এখানে দুইটা কাজ করতেছিলাম, আমি যেটা বললাম যে আমরা এখান থেকে পার্টিকেলের ভেলোসিটি বের করি, বাট আমি লাস্টের সেগমেন্ট থেকে কি বের করি? পার্টিকেলের এনার্জিটা বের করি, রাইট? যে সে কি পরিমাণ এনার্জি ক্যারি করতেছিল। তো আমরা কি দেখছি, হাফ এম ভি স্কোয়ার যখন করবা, আমরা কি বললাম যে, আমরা যখন ভেলোসিটি বের করি বারবার, দেখি যে ভেলোসিটির একটা ম্যাক্সিমাম লিমিট থাকে, রাইট? ভেলোসিটির একটা ম্যাক্সিমাম লিমিট থাকে, যে লিমিটটা ক্রস করে না, স্পেসিফিক্যালি ওটাকে হুম। স্পিড অফ লাইট ধরা হতে পারে। বাট ফ্লাইটটার। প্রবলেম যেটা হচ্ছে, যখন আমরা পার্টিকলস গুলোকে মেটাল ডিস্কে বাড়ি মারি, দেখি যে ওদের যে টেম্পারেচার ডিটেকশন বা এনার্জির ভ্যালু যে ক্যালকুলেটেড হয়, সেটা অ্যাকচুয়ালি স্টিল বাড়তে থাকে, যদিও ভেলোসিটি বাড়ে না। সো বুঝো, এনার্জির পরিমাণটা বাড়তে থাকে, বাট ভেলোসিটি আমরা জানি যে বাড়তেছে না, আমরা মেজারমেন্ট করেই বলতে পারি। হুইচ মিনস অন্য কি আছে যেটা বাড়তে পারে? ম্যাস বাড়তে পারে। ম্যাস। হুইচ মিনস এখান থেকে বোঝা যায় বা একটা গেস করা যায় যে পসিবলি পার্টিকলসের ম্যাস বেড়ে গেছে, যেটাকে আমরা রিলেটিভিস্টিক ম্যাস হিসেবে কনসিডার করতে পারি। ঠিক আছে? হুম। নিউটন বা ক্লাসিক্যাল মেকানিক্স, মানে নর্মাল যে নিউটনস যে লস বা ফান্ডামেন্টাল যে কনসেপ্ট, সেখানে অ্যাকচুয়ালি
এত হাই এনার্জি লেভেলের ইলেকট্রনসদেরকে বা পার্টিকেলসদেরকে অ্যাক্সেলারেট করানোর পসিবিলিটি দেওয়া হয় না, বা ওদের ম্যাস যে ইনক্রিজ করবে এরকম কোনো ল অ্যাকচুয়ালি সেখানে মেনশন করা হয় না। পাশাপাশি স্পিড অফ লাইট যে ক্রস করা যাবে না সেটাও অ্যাকচুয়ালি এই এক্সপেরিমেন্ট থেকে ডিটেক্ট করা হয়েছে। এবং শুধু যে স্পিড অফ লাইটকে ক্রস করা যাবে না তাই না, বাট পাশাপাশি পার্টিকেলসদেরকে এত হাই স্পিডে অ্যাক্সেলারেট করে ওদের রিলেটিভিস্টিক ম্যাস ইনক্রিজ করে কম্পেয়ার টু দ্য রেস্ট ম্যাস, এটাও অ্যাকচুয়ালি এখান থেকে ডিটেক্ট করা গেছে। অবভিয়াসলি রিলেটিভিস্টিক ম্যাসের যে পরিমাণটা এটা শুরুতে বেশি ইনক্রিজ করে না, যত তুমি স্পিড অফ লাইটের কাছে যাবা তত রিলেটিভিস্টিক ম্যাস বেড়ে যাওয়ার টেন্ডেন্সিটাও আরো বেশি হবে। কোনো কোশ্চেন আছে এখানে? না। আচ্ছা, দেন আছে আমাদের সাইক্লোট্রন। সাইক্লোট্রন অনেকটা লিনেকের মতো, লাইনেকের যে ব্যাপারটা লিনিয়ার পার্টিকেল অ্যাক্সিলারেটর, সেটার যদি কনসেপ্টগুলো বোঝা হয়ে থাকে তাহলে এটার কনসেপ্ট অনেকটা সিমিলার, এক্সেপ্ট ওখানে পার্টিকেলসগুলো সোজা যেত, এখানে পার্টিকেলসদেরকে রোটেট করা হবে, সার্কুলার মোশনের মধ্যে রাখা হবে। পার্টিকেলসের সার্কুলার মোশনে রাখার জন্য যেটা করা হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড রাখা হয়। এখানে উপরে দেখো নর্থ পোল আছে আর নিচে একটা ম্যাগনেটিক সাউথ পোল আছে। তো এই ম্যাগনেটিক ফিল্ডটা দেওয়ার কারণে যেটা হয়, ম্যাগনেটিক ফিল্ড উপর থেকে নিচে হবে, এটা কি বোঝা যাচ্ছে? হুম। এই ম্যাগনেটিক ফিল্ডটা থাকার কারণে কি হবে, পার্টিকেলসদের যখন পার্টিকেলসে ট্রাভেল করতে যাবে, আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে তুমি ট্রাই করে দেখতে পারো যে তুমি পজিটিভ বা নেগেটিভ যেটাই নাও না কেন, ওদের অলওয়েজ একটা মানে ফোর্স থাকবে, পারপেন্ডিকুলার ফোর্স থাকবে 90 ডিগ্রিতে, যেটার কারণে ওরা একটা সার্কুলার মোশন পাথ নিবে আর কি। এখানে পার্টিকেলস অ্যাক্সেলারেট করে কিভাবে, লাইনেকে যেরকম অনেকগুলো সেগমেন্ট ছিল যেখানে পজিটিভ কিছু নেগেটিভ কিছু থাকে, এখানেও এরকম সেগমেন্ট আছে, বাট পার্টিকুলারলি দুইটাই হবে। দুইটাই বলতে এখানে হচ্ছে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, দুইটাই মেটাল দিয়ে তৈরি, দুইটাকেই দেখো একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা হয়েছে, দেখা গেছে? হুম। এবং লিনেকের মতনই এইখানের পাওয়ার সাপ্লাইটা একটা অল্টারনেটিং কারেন্ট, বিকজ ওয়ান্স এগেন আমরা যখন পার্টিকেলসের অ্যাক্সেলারেট করাই, আমরা শুধু ওদেরকে অ্যাক্সেলারেট করাতে পারি কখন, যখন তারা একবার এই গ্যাপে আসে অথবা এই গ্যাপের মধ্যে যখন তারা থাকে। সো তুমি যখন পার্টিকেলসের অ্যাক্সেলারেট করাবা, যখন পার্টিকেলসগুলো গ্যাপের মধ্যে আসবে, তুমি এনশিওর করতে চাচ্ছ যে তারা গ্যাপের মধ্যে কারেক্ট টাইমিং অনুযায়ী আসে। উল্টাপাল্টা টাইমিং করে আসলে তোমার পার্টিকেলসের অ্যাক্সেলারেট না হয় ডিসেলারেশনও হতে পারে। এখানে আমি যদি দেখি, অ্যাগেন যেহেতু এখানে অল্টারনেটিং কারেন্ট আছে, অল্টারনেটিং কারেন্টের ভোল্টেজ এভাবেই সাইনোসয়েডালি বা আপ ডাউন করে, তো সেখানে কতটুকু সময়ের জন্য পজিটিভ থাকবে বা নেগেটিভ থাকবে সেটা হচ্ছে T/2 বা টাইম পিরিয়ডের অর্ধেক সময়। উইচ মিনস আমি চাচ্ছি যে আমার পার্টিকেলটা যাতে টাইম পিরিয়ড বাই 2 পরিমাণ সময় কোথায় কাটায়, এইরকম ঘুরে আসতে, রাইট? ভেতরে ট্রাভেল করার সময় ঘুরে আসার যে সময়টা, ওই মোমেন্টটাতে তারা যাতে এই পরিমাণ সময় ভেতরে কাটায়। ইন্টারেস্টিংলি এখানে তোমার লেন্থ বাড়াতে হবে না, কারণ শুরুতে এমনিতেও সার্কুলার মোশন ছোট রেডিয়াস হয়, সো সময় কম লাগে, সরি ভেলোসিটি অল্প হইলেও একই সময় লাগে। পরবর্তীতেও দেখো সার্কুলার মোশন যখন হচ্ছে তখনও যেটা হয়ে যাচ্ছে যে তোমার তোমার লেন্থ বাড়ানো দরকার হচ্ছে না, বাট পার্টিকেলের ট্রাভেল করার প্যাথটা তো বেড়ে যাচ্ছে, রাইট? বা পার্টিকেলটা যেই পাথওয়েটা নিবে সার্কুলার ঘুরে আসার সময় সার্কুলারলি, সেটাই তো বেড়ে গেছে। সো যদিও পার্টিকেলের ভেলোসিটি বেড়ে যাচ্ছে অ্যাক্সেলারেট করানোর সময়, ওভারঅল টাইম পিরিয়ডটা রাফলি T/2 এর সমান অ্যাকচুয়ালি থাকে এখানে। এটুকু কি বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এখানে পার্টিকেল অ্যাক্সেপ্ট করবে কেন, কারণ যখন তোমার পার্টিকেলসগুলো এখানে আসছে তখন তুমি চাচ্ছ যে তোমার পার্টিকেল, আমি অ্যাজিউম করি যে আমার পার্টিকেলসগুলো হচ্ছে কিছু প্রোটন, কথার কথা, আমি যাদেরকে অ্যাক্সেপ্ট করাতে চাচ্ছি তারা ধরো কিছু স্পেসিফিক প্রোটন নিলাম। তো আমি যদি প্রোটনসদেরকে অ্যাক্সেলারেট করাতে চাই, আমার এই জিনিসটা নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ হতে হবে, আর এই জিনিসটা নেগেটিভ চার্জ হতে হবে, রাইট? বাট যখন এটা ঘুরে আসবে, ঘুরে যদি এটা এই মাথা পর্যন্ত আসে, তখন আমার পোলারিটিটা রিভার্স করতে হবে না, তখন এটা পজিটিভ হতে হবে, এটা নেগেটিভ হতে হবে না? হুম। So এই সুইচ হবে বেসিক্যালি কেন, কারণ আমরা অল্টারনেটিং কারেন্ট নিলাম এই জন্য। এবং এভাবে বারবার যখন পার্টিকেল সার্কুলার মোশনের কারণে প্রত্যেকবার সে যখন গ্যাপের মধ্যে দিয়ে যাবে, তার অ্যাকচুয়ালি স্পিড একটুখানি ইনক্রিজ করবে, ইলেকট্রিক ফিল্ড যেহেতু সেখানে আসছে, এবং এই ইলেকট্রিক ফিল্ডের কারণে পার্টিকেলের অ্যাক্সেলারেশন হচ্ছে। যথেষ্ট পরিমাণ বার পার্টিকেলকে অ্যাক্সেপ্ট করানোর পরে আমরা যেটা করতে পারি, ওই হাই এনার্জি পার্টিকেলসগুলোকে আবার একটা ফিক্সড একটা টার্গেটে নিয়ে বাড়ি মারতে পারি, যেটা আমরা লাইন নেকেও করে থাকি আর কি। আচ্ছা, ওই লাস্টের কর্নারে তো অ্যাকর্ডিং টু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল একটা মোশন থাকবে, তাই না? ওর কি শুধু পজিটিভ থাকবে এই জন্য চলে যাবে? এই যে এটা মানে এটা এটা মোশনটা, হ্যাঁ, এখান দিয়ে মানে এই জায়গা ও আচ্ছা দিয়ে আচ্ছা, সো তুমি প্রোটনটা যখন কি আমি ঢুকবে? হ্যাঁ ঢুকাইতে পারবা, কেমনে করবা? তুমি যেটা করতে চাও, তুমি যেটা করবা, তোমার পার্টিকেল যখন এখানে আসবে তুমি ম্যাগনেটিক ফিল্ডটা বন্ধ করে দিবা।
বুঝতে পারছো? হুম কারণ সার্কুলার মোশন হচ্ছে হুম ম্যাগনেটিক ফিল্ডের কারণে। তো তুমি যদি চাও যে তোমার হুম। টার্গেটে ঢুকাই দিবা, যখন পার্টিকেলস গুলো এখানে আসবে তুমি ম্যাগনেটিক ফিল্ডটা বন্ধ করে দিবা, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। অলরাইট? কারণ হ্যাঁ। সেগমেন্টগুলোর মধ্যে থাকাকালীন তো কোনো ইলেকট্রিক ফিল্ড তো ভিতরে নাই, তো ভিতরে এমনিতেও পার্টিকেলের অ্যাক্সেলারেশন হচ্ছে নাকি না? অ্যাক্সিলারেশন নাই। না। অ্যাক্সিলারেশন আছে অ্যাকচুয়ালি। কারণ মোশন তো আছে মানে সার্কুলার মোশনে অলওয়েজ অ্যাক্সিলারেশন থাকে, বাট সার্কুলার মোশনে এখানে যেটা হচ্ছে তোমার লিনিয়ার ভেলোসিটি বাড়তেছে না, ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হচ্ছে আর কি। ঠিক আছে? বিকজ ম্যাগনেটিক ফিল্ড আছে দেখে, ইলেকট্রোম্যাগনেটটা আছে তাই। কথাটা বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? আচ্ছা স্যার, ভিতরে মানে যখন এটা ভিতরে থাকবে রাইট। তখন অ্যাক্সিলারেশন হবে না, তাই না? হবে, বাট সেটা ইলেকট্রিক ফিল্ডের কারণে হবে না, কারণ ইলেকট্রিক ফিল্ড ভিতরে নাই। হবে কেন? ম্যাগনেটিক ওইটা ফিল্ডের হবে কারণে। ম্যাগনেটিক ফিল্ডের জন্য। রাইট, কারণ ম্যাগনেটিক ফিল্ড হ্যাঁ। পার্টিকেলসগুলোকে সার্কুলার মোশনে রোটেট করাচ্ছে, এবং সার্কুলার মোশনে যখন রোটেট করে সেন্টিপিটাল ফোর্স থাকে mv²/r। এখানে অ্যাকচুয়ালি ভেলোসিটি বাড়ে না বা ভেলোসিটি চেঞ্জ হয় না, যেটা হয় ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউড না। সো যদিও ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ। আমরা স্টিল এটাকে অ্যাক্সেলারেশন বলতে হবে, বিকজ ভেলোসিটির ডিরেকশন অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছিল যতক্ষণ ম্যাগনেটটা অন করা। যখন তুমি তোমার টার্গেটে ঢুকাতে চাবা, এখানে এসে তুমি কি করতে পারো? ম্যাগনেটিক ফিল্ডটা বন্ধ করে দিতে পারো, তখন অফ সার্কুলার মোশন করতে হবে। হবে না, তখন বলবা অ্যাক্সেলারেশন আর হবে না। ঠিক আছে? হুম এখানে একটা জিনিস দেখো, ম্যাগনেটিক ফিল্ডের কারণে যখন আমরা চার্জ পার্টিকেলদেরকে সার্কুলার মোশনে ঘুরাই, তখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি একটা ফোর্স অ্যাপ্লাই করে তোমার চার্জ পার্টিকেলের উপরে, যেটা ফর্মুলা হচ্ছে বিকিউভি, মনে আছে? ম্যাগনেটিক ফিল্ডে পড়ছিলাম। হুম টেকনিক্যালি আমরা এখানে বিকিউভি ইকুয়ালস টু mv²/r করতে পারি, যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটাই এখানে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে সার্কুলার মোশনে রোটেট করার জন্য। হুম তো তখন এখান থেকে তুমি যেটা করতে পারো, তুমি রেডিয়াসকে সাবজেক্ট করতে পারো, mv/bq আসবে। ওকে? হুম আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাই যে সার্কুলার মোশনের রেডিয়াস আস্তে আস্তে বাড়ে, রাইট? কেন বাড়ে? কারণ ভেলোসিটি হ্যাঁ। আস্তে আস্তে ইনক্রিজ করে। প্রত্যেকবার যখন গ্যাপে যায়, গ্যাপের মধ্যে দিয়ে যাওয়ার সময় ভেলোসিটি একটু করে ইনক্রিজ করে, তো রেডিয়াস অফ মোশনটাও একটু করে ইনক্রিজ করবে। বাকি জিনিসগুলো এখানে কনস্ট্যান্ট থাকে মোরালেস। রেস্ট মাস, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আর চার্জ অফ দি পার্টিকল, এগুলো মোরালেস ফিক্সড থাকে। ক্লিয়ার? যত পার্টিকেলের ভেলোসিটি বাড়বে, প্রত্যেকবার সে গ্যাপের মধ্যে দিয়ে যখন যাবে, তখন তার সার্কুলার মোশনের রেডিয়াসটাও ইনক্রিজ করতে হবে। বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? হ্যাঁ। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পার্টিকেলের স্পিড বাড়ছে, তো সে ঘুরে আসার সময় তার টাইম কম লাগা উচিত না, নাকি টাইম সেম লাগবে স্টিল? টাইম স্টিল সেম লাগবে, কারণ এখানে ঘুরে আসতে হলো তার রাস্তাটা তো বেড়ে গেছে, রাইট? সার্কুলার মোশনের যে প্যাথটা নিচ্ছে সেটা বেড়ে গেছে নাকি? হুম রেডিয়াস অফ মোশন যেহেতু বেড়ে গেছে আর কি। এই জন্য আমাদের অল্টারনেটিং কারেন্টের পাওয়ার সাপ্লাইটাও, যে ফ্রিকোয়েন্সিটা, ওটাও চেঞ্জ করতে হয় না, কারণ আমরা জানি যে যদিও আমি আমার সেগমেন্টগুলোর লেন্থ বাড়াচ্ছি না বা কমাচ্ছি না, আমরা জানি পার্টিকুলার যে সার্কুলার মোশনের যে প্যাথওয়েটা, যে রাস্তাটা সে নিচ্ছে, সেটা অ্যাকচুয়ালি বাড়বে আস্তে আস্তে, কারণ সার্কুলার মোশনের রেডিয়াসটা ইনক্রিজ করে। যার কারণে যেটা হয় যে যদিও তোমার পার্টিকেলের রেডিয়াস ইনক্রিজ করে, দেখো রেডিয়াস কিন্তু এখানে এই ইকুয়েশন থেকে ক্যান্সেল আউট হয়ে যায়। ক্যান্সেল হয়ে গেলে ফ্রিকোয়েন্সি কিন্তু ডিপেন্ড করে এই জিনিসগুলোর উপরে, যেখানে তুমি যদি খেয়াল করো এই প্রত্যেকটা জিনিস কিন্তু মোরালেস কনস্ট্যান্টই থাকে থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট। অলরাইট? সো অল্টারেটিং পাওয়ার সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সিটাকে পাল্টাইতে হবে না। বুঝতে পারছি নাকি না? হ্যাঁ। ফাইনালি আমাদের আছে সিঙ্ক্রোনাইজড সাইক্লোট্রন। সিঙ্ক্রোনাইজড সাইক্লোট্রনটা বেসিক্যালি কি? এটা বেসিক্যালি একটা সাইক্লোট্রনের মতোই, বাট আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে যত আমি এটাকে ঘোরানোর চেষ্টা করব, ওদের ভেলোসিটি ইনক্রিজ করবে শুরুতে বেশি, রাইট? পরে গিয়ে কি অত বেশি ইনক্রিজ করতে চেষ্টা হবে নাকি? খুব একটা ইনক্রিজ হবে না পরবর্তীতে গিয়ে। হবে না। খুব একটা ইনক্রিজ হবে না। বাট আমি স্টিল চাই যে আরেকটু ইনক্রিজ করানো যায় না কিনা। তখন যেটা করতে পারি আমরা, পার্টিকেল যখন স্পিড অফ লাইট কাছাকাছি চলে যায়, ওদের ম্যাস কি হয়? রিলেটিভিস্টিক ম্যাস কি হয়? অনেক অনেক বেশি। বেড়ে যায় সিগনিফিকেন্টলি। সো ম্যাস বেড়ে গেলে হ্যাঁ। টেকনিক্যালি ফ্রিকোয়েন্সি আমাদের বাড়ায় দেওয়া উচিত হবে, বাট আমরা ফ্রিকোয়েন্সি না বাড়ায় দিলেও হবে। কারণটা কি? ফ্রিকোয়েন্সি মানে যদি মানে বাড়ায় না বাড়ায়, মানে ফ্রিকোয়েন্সি কমায় দেওয়া উচিত আমাদের, যেহেতু ফ্রিকোয়েন্সি আর ম্যাস এখান থেকে ইনভার্সলি রিলেটেড দেখতে পাচ্ছি। বাট আমরা সেটা অ্যাকচুয়ালি করবো না এখানে। আমরা যেটা করবো, আমরা ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা বাড়ায় দিব। অলরাইট?
তাহলে কি হবে, তুমি ম্যাস ইনক্রিজ করছো এবং ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করছো। আমি যদি ম্যাস এখানে ডাবল করে দিই আর আমি যদি ওখানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথও ডাবল করে দিই, ডাবল ডাবল কেটে গিয়ে ওভারঅল চেঞ্জ আসবে কি কোনো, নাকি আসবে না? আসবে না। তখন তোমার ফ্রিকোয়েন্সিটাও বা ফ্রিকোয়েন্সিটাকেও চেঞ্জ করতে হবে না, ফ্রিকোয়েন্সি অফ রোটেশনটা বা ফ্রিকোয়েন্সি অফ দি অল্টারনেটিং কারেন্ট সেটাকেও চেঞ্জ করতে হবে না। এটা দিয়ে যেটা মেক শিওর করা হচ্ছে যে যেহেতু তোমার তুমি ম্যাস বাড়ার সাথে সাথে তুমি ম্যাগনেটিক ফিল্ডটা অল্টার করতেছো বা চেঞ্জ করতেছো স্লাইটলি, তুমি ইনশিওর করতেছো যে রোটেশনটা যাতে সিঙ্ক্রোনাইজড থাকে। ফ্রিকোয়েন্সি অফ রোটেশনটা বা ফ্রিকোয়েন্সি অফ সার্কুলার মোশনের তো একটা ফ্রিকোয়েন্সি থাকে, রাইট? আমরা কি চেষ্টা করবো এখানে, সার্কুলার মোশনের ফ্রিকোয়েন্সিটা যাতে অল্টারেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ হয়। বুঝতে পারছি? এবং সেটা যাতে অলওয়েজ ম্যাচিং হয় বা ম্যাচ করতে থাকে, এটার জন্য আমরা যদি দেখি যে রিলেটিভিস্টিক ম্যাচ বেড়ে যাচ্ছে, আমরা চেষ্টা করব ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটাকে বাড়ায় দেওয়ার চেষ্টা করব বাই দ্য সেম প্রপোর্শন। ঠিক আছে? মানে এটা ম্যাচ ডাবল হ্যাঁ। হলে ওটাও ডাবল করব, ম্যাচ যদি ট্রিপল হয় ওটাও ট্রিপল করব, এভাবে আর কি। পাশাপাশি আমাদের আছে রিং অ্যাক্সেলারেটর বা সিঙ্ক্রোট্রন। এটা বেসিক্যালি এই আমরা যে কনসেপ্টগুলো পড়ছি এটার মতোই, বাট এটা অনেক বড় স্কেলে হয় এবং এখানে একটা ইলেকট্রোম্যাগনেট না নিয়ে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো আলাদা আলাদা সেগমেন্টস অফ ইলেকট্রোম্যাগনেট রাখা হয়েছে আর কি। এটাতে কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে তুমি ইন্ডিভিজুয়ালি যদি ম্যাগনেটগুলো কন্ট্রোল করতে পারো, তো তুমি অ্যাকচুয়ালি যেটা করতে পারবা, পার্টিকেলগুলো এক্স্যাক্টলি কিভাবে ঘুরবে, কোন দিকে রোটেট করবে বা কত পরিমাণে রোটেট করবে, এগুলো কন্ট্রোল করা যায়। কারণ আমি এক একটা ইলেকট্রোম্যাগনেটকে এক একটা স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ড দিতে পারি, রাইট? যেহেতু ইন্ডিভিজুয়াল কন্ট্রোল আমি করতে পারবো আর কি। সেটাতে সুবিধা হচ্ছে কি দুই দিক থেকে তোমরা পার্টিকেল আনতে পারবা। দেখো, এখান থেকে একটা সেট অফ পার্টিকেলস এই লেফটের দিকে যাবে, আর একটা সেট অফ পার্টিকেলস রাইট সাইডের দিকে যাবে। দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? হ্যাঁ। দেন দুই দিক থেকে রোটেট করে গিয়ে তারা বেসিক্যালি এখানে বাড়ি খাইতেছে। ওয়ারাস এর আগের এক্সাম্পলগুলোতে আমরা কি দেখছি, আমাদের টার্গেট ফিক্স ছিল, আমরা একজনকে স্পিড আপ করায় বাড়ি দিছি, রাইট? বাট এখানে কি টার্গেটটা ফিক্সড নাকি দুইজনকেই তুমি স্পিড আপ করাচ্ছ যাদেরকে তুমি বাড়ি খাওয়াতে চাও? দুইজনকে। এটাতে অনেক ইম্পর্টেন্ট কিছু সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজটা কি আমি একটু বলি। যেহেতু আমি দুইজনকে বাড়ি দেওয়াচ্ছি বা দুইজনকে আমি অ্যাক্সেলারেট করাচ্ছি, দুইজনেরই মোমেন্টাম আছে নাকি না বিফোর কলিশন? না। কি কেন না? দুইজনেরই মোমেন্টাম আছে তো, দুইজনই তো মুভ করে যাচ্ছে। একজন এইভাবে ঘুরে গেছে, একজন এইভাবে ঘুরে গেছে, তো দুইজনের মোমেন্টাম নাই। মুভমেন্ট থাকলে তো বাট মোমেন্টাম থাকবে। ওদেরকে লঞ্চ করার আগে তো নাই। না না, আমি লঞ্চ করার পরেই বলছি, আমি তো এইখানে কথা বলতেছি, মানে বাড়ি খাওয়ার ঠিক আগের না তখন। মোমেন্টটাতে আর কি। হুম। তখন কি মোমেন্টাম আছে দুইজনেরই? হুম। ইকুয়াল এন্ড অপোজিট। একজনের ধরি এমভি আর একটা ধরি এমইউ, এমভি 1 আর এম 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 এমভি 2 ধরি, হ্যাঁ? দুইজনের মোমেন্টাম বিফোর কলিশন। আমরা কি জানি মোমেন্টাম গুলো ইকুয়াল এন্ড অপোজিট হবে, একজন একটা পজিটিভ হলে আর একজন একটা নেগেটিভ হবে। হ্যাঁ। যেহেতু উল্টা ডিরেকশন, একটা তো আচ্ছা, সার্কুলার। বলো। পার্টিকেল মানে যে কোনো মানে কি বলি, এই এক্সপেরিমেন্ট গুলো তো যে কোনো পার্টিকেল দিয়ে করা যাবে। রাইট, পজিটিভ বা নেগেটিভ চার্জ যে কোনো একটা ম্যাটার করে না, কারণ তুমি ইলেকট্রিক ফিল্ডটা নিজের মতো করে প্রোটন নিউট্রন ইলেকট্রন যাই হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক হ্যাঁ। ফিল্ড তুমি নিজের মতো করে গুছায় নিতে পারো। তোমাকে যদি এখন একটা পজিটিভ চার্জকে অ্যাকসেপ্ট করে দেয়, তুমি তোমার ইলেকট্রিক ফিল্ড ওভাবে দিবা। যদি নেগেটিভ করতে, ইলেকট্রিক ফিল্ডের পোলারিটিটা রিভার্স করে দিবা। এটাই তো, আর তো কিছু না। আচ্ছা। ম্যাগনেটিক ফিল্ড তো আর অ্যাকসেপ্ট করতে লাগে না, ম্যাগনেটিক ফিল্ড লাগে জাস্ট সার্কুলার মোশনে বা রোটেট করাতে লাগে আর কি। ঠিক আছে? ডিরেকশন চেঞ্জ করতে লাগে। হুম। আচ্ছা, আইদার ওয়ে, আমি যদি এখান থেকে এই সেটআপে যদি দুই দিক থেকে আসা পার্টিকেলসদেরকেই যদি অ্যাকসেপ্ট করে, তার মানে দুইটা সেট অফ পার্টিকেলেরই কি মোমেন্টাম আছে ইন্ডিভিজুয়ালি বিফোর কলিশন, হুম। এবং মোমেন্টাম ইকুয়াল এন্ড অপোজিট হতে পারে, রাইট? হুম। উইচ মিন্স বাড়ি খাওয়ার আগে টোটাল মোমেন্টাম জিরো, উইচ অলসো মিন্স বাড়ি খাওয়ার পরে টোটাল মোমেন্টাম কি হতে হবে? জিরো হতে হবে। জিরো। বাড়ি খাওয়ার পরে টোটাল মোমেন্টাম যদি জিরো হতে হয়, তোমার ম্যাস ইনটু ভেলোসিটির ভ্যালুটা জিরো হতে হবে। ম্যাস যেহেতু জিরো হতে পারে না, ভেলোসিটি কি হতে হবে? জিরো হতে হবে। এখন এটার সিগনিফিকেন্সটা বুঝো। পার্টিকেলসগুলোর ইন্ডিভিজুয়ালি কাইনেটিক এনার্জি ছিল বিফোর কলিশন? ছিল, অনেক ছিল, কারণ ওদেরকে আমি ইচ্ছা মতো অ্যাক্সেলারেট করায় নিয়ে আসছি এখানে। বাট আমি বললাম বাড়ি খাওয়ার পরে ওদের ভেলোসিটি থাকবেই না, তার মানে বাড়ি খাওয়ার পরে কাইনেটিক এনার্জি থাকবে না, এই কাইনেটিক এনার্জি থাকবে না, থাকবে না। which means পার্টিকেলগুলোর অনেক কাইনেটিক এনার্জি ছিল বাড়ি খাওয়ার আগে, বাট বাড়ি খাওয়ার পরে কোনো কাইনেটিক এনার্জি নাই। সো এখানে প্রশ্নটা হচ্ছে যে কাইনেটিক এনার্জিগুলো কোথায় চলে গেছে? কাইনেটিক এনার্জিগুলো চলে গেছে নতুন ম্যাস ব্যাস। কনভার্ট হইতে। এবং এটার সিগনিফিকেন্সটা এতটাই ইম্পর্টেন্ট কেন? কারণ তুমি এই সেটআপ থেকে মেক শিওর করতে পারো যে তুমি সবটুকু কাইনেটিক এনার্জিকে
ম্যাসে কনভার্ট করার একটা পসিবিলিটি তোমার এখানে থাকে, যেহেতু তুমি জানো যে বিফোর কলিশন মোমেন্টাম জিরো, আফটার কলিশনে মোমেন্টাম জিরো হতে হবে। মোমেন্টাম জিরো হতে পারে যদি ভেলোসিটি জিরো হয়, ভেলোসিটি জিরো হলে কাইনেটিক এনার্জি থাকবে না বা থাকার সুযোগটা নাই। ওয়ারাজ আগের যে সেটআপগুলো আমরা দেখছি সেখানে তো আমাদের টার্গেট ফিক্সড, আমাদের একজনকে আমি স্পিড আপ করাইছি। এখানে যেটা হচ্ছে বাড়ি খাওয়ার পরে টোটাল মোমেন্টাম থাকবে অ্যাকচুয়ালি, রাইট, থাকতে পারে, রাইট, যেহেতু বিফোর কলিশন মোমেন্টাম ছিল টোটাল, আফটার কলিশনও থাকতে পারে। হুম। তখন কি হবে, সবগুলো কাইনেটিক এনার্জিকে আমরা ম্যাসে কনভার্ট করতে পারতেছিলাম নাকি না? না। যেটা যেটা অ্যাকচুয়ালি এখান থেকে করা যায় আর কি। সো এটা হচ্ছে তোমার এই রিং অ্যাক্সেলারেটর বা সিঙ্ক্রোটনের একটা অ্যাডভান্টেজ, যেখানে তুমি দুই দিক থেকে দুইটা অপোজিট ডিরেকশন থেকে পার্টিকেলসদেরকে অ্যাক্সেলারেট করায় এনে কোলাইড করতে পারবা। বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? হুম। এটা এখানে লেখা হয়েছে যে ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডটা খুবই প্রিসাইজলি কন্ট্রোল করা যায় যেহেতু তোমার ইন্ডিভিজুয়াল অনেকগুলো ইলেকট্রোম্যাগনেট আছে। আর আমরা থাউজেন্ডস অফ ইলেকট্রোম্যাগনেটস নিয়ে খুবই প্রিসাইজলি ওদের ডিরেকশন চেঞ্জ করে ওদের কোলিশন করাতে পারবো। এই যে ইন্ডিভিজুয়াল পার্টিকেল অ্যাক্সিলারেটরস গুলো আমরা দেখলাম, এগুলোকে একত্রিত করে লার্জ হ্যাড্রন কোলাইডার ইউজ করা হয়। এর একটা সেটআপের নাম, যেটা অ্যাকচুয়ালি একটা পার্টিকেল অ্যাক্সিলারেটর সিস্টেম আর কি, যেটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় এই টাইপের এক্সপেরিমেন্টে। সেখানে যেটা হয় তুমি দেখো, পার্টিকেলসদেরকে নেওয়া হয়, তাদেরকে লিনেকের মধ্যে দিয়ে ঢুকানো হয়, দেন একটা বুস্টারে দেওয়া হয় তাদের স্পিড আরেকটু বাড়ার জন্য, দেন একটা সিঙ্ক্রোটনে ঢুকানো হয়, দেন একটা সুপার সিঙ্ক্রোটনে ঢুকানো হয়, দেন আমরা লার্জ হাইড্রন কোলাইডারে ঢুকাই। সো মানে আমরা ইন্ডিভিজুয়ালি কয়েকটা পার্টিকেল অ্যাক্সেলারেটর দেখলাম, বাট রিয়ালিটিতে যখন আমরা এই এক্সপেরিমেন্টগুলো করি, অ্যাকচুয়ালি আমরা একটা পার্টিকেল অ্যাক্সেলারেটর না ইউজ করে একটা কম্বিনেশন অফ অ্যাক্সেলারেটরস ইউজ করি, যাতে পার্টিকেলসদেরকে সবচেয়ে বেশি পরিমাণ এনার্জি দেওয়া হতে পারে। কথাটা বুঝতে পারছি নাকি না? হুম। এগুলোর ইন্ডিভিজুয়াল নেমস তোমাকে বললি মেমোরাইজ করতে হবে না, বাট আমরা যে মেকানিজমগুলো দেখছি এবং টাইপ অফ ইন্ডিভিজুয়াল পার্টিকেল অ্যাক্সেলারেটরস দেখছি সেগুলোকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, ওয়েট, আমরা মাত্র যে বড় ইয়েটা দেখলাম, এটা হচ্ছে আমরা এতক্ষণ যা যা দেখছি ওগুলো সবগুলোকে একসাথে মিলানো? রাইট, সবগুলো একসাথে মেলানো। সেটা আমি যদি টেক্সট বুকের ডায়াগ্রামটা একটু তোমাকে দেখাই, টেক্সট বুকের ডায়াগ্রামটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা তো লিনাক। এর গেল তোমার ওই বার্টোসেস এক্সপেরিমেন্টটা, যেখানে তোমার শুরু থেকেই কিছু এনার্জি দেওয়া হয়। এটা হচ্ছে গ্রাফগুলা। এটা হচ্ছে তোমার সার্কুলার মোশন। এটা হচ্ছে তোমার ইয়াটা সাইক্লোট্রনটা। সাইক্লোট্রনের ফ্রিকোয়েন্সির ব্যাপারটা আমরা যেটা অলরেডি বললাম, টাইম পিরিয়ড ফিক্স থাকে, ফ্রিকোয়েন্সিও ফিক্স থাকে অটোমেটিক। সিঙ্ক্রোট্রন যেটা বললাম যে তোমার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে হবে না, বাট আমরা যেটা করি ম্যাস বাড়লে ম্যাগনেটিক ফিল্ডটা বাড়ায় দিই ইনস্টেড। আর হচ্ছে পার্টিকেল ডিটেক্টর, পার্টিকেল অ্যাক্সিলারেটর এখানে দেয় নাই ছবিটা। আচ্ছা, ওটার ছবি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে বেসিক্যালি সার্ন নামে একটা ইনস্টিটিউট আছে যাদের কাছে বেসিক্যালি এই লার্জ হাইড্রন কোলাইডারটা থাকে। ওদের কাছে বেসিক্যালি এই সেটআপটা থাকে আর কি। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে ইন্ডিভিজুয়াল অনেকগুলো সেগমেন্ট আছে, এটা একটা আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, দেন বড় একটা কোলাইডার আছে। এখানে ইন্ডিভিজুয়াল অনেকগুলো কোলাইডার মানে অ্যাক্সিলারেটর আছে, যেগুলো দিয়ে ইন্ডিভিজুয়ালি পার্টিকেলসদেরকে অ্যাক্সিলারেট করানো হয় আর কি। বুঝতে পারছি? এটা কি একটা পেয়ার অফ পার্টিকেলকে এতগুলা দিয়ে ঢুকানো রাইট, হয়? রাইট, রাইট। সো আমরা এর অনেক সময় ডিপেন্ড করে তুমি কতগুলো পার্টিকেলকে একত্রে নিতে চাচ্ছ, তুমি কি একটা পেয়ার নিচ্ছ। বাট হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এই যেগুলো দেখতে এরকম অনেক লম্বা টিউব, এই যেগুলো ম্যাগনেট, এগুলো সব ম্যাগনেট দেখতেছো। এই মাঝখানে একটা রাস্তা থাকে টিউবের মতো থাকে, ওটার মধ্যে দিয়ে পার্টিকেলসদেরকে ট্রাভেল করানো হয়। অবভিয়াসলি আমরা অনেক সিম্পলিফাইড একটা এক্সপ্লেনেশন পড়তেছি, এখানে আরো অনেক ক্রিটিক্যাল ডিটেইলস আছে যেটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে নাই। এবং এগুলো কত বড় দেখতে পাচ্ছ, মানে একটা হিউম্যান কত ছোট, আর এই টিউবসগুলো কত বড় দেখা যাচ্ছে। সেগুলো অনেক লার্জ স্কেল অ্যাকচুয়ালি, বাট সব ডিটেইলস আমাদের আপাতত জানতে হবে না, যতটুকু আমরা মেকানিজম দেখছি এগুলো এনাফ। ক্লিয়ার? রিং অ্যাক্সিলারেটর যেটা আমরা দেখলাম একটু আগে, রিং অ্যাক্সিলারেটরের অ্যাডভান্টেজটা কি, যেহেতু তোমার পার্টিকেলসগুলো অপোজিট ডিরেকশনে ট্রাভেল করতেছে উইথ ইকুয়াল মোমেন্টাম, তো মোমেন্টাম বিফোর কোলিশন জিরো, তা উইচ মিন্স আফটার কোলিশনও জিরো হতে হবে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অনুযায়ী। যেহেতু মোমেন্টাম জিরো হবে উইচ মিন্স ভেলোসিটিটাকে আমরা জিরো করতে পারি। যেহেতু ভেলোসিটি জিরো করতে হচ্ছে, তার মানে সবগুলো কাইনেটিক এনার্জি গেটস কনভার্টেড টু ম্যাস, যাতে করে আমরা নতুন নতুন এবং মোর হেভিয়ার পার্টিকেলস জেনারেট করতে পারবো।
এখন আমরা কথা বলি পার্টিকেল ডিটেক্টরসকে নিয়ে। সো আমরা এতক্ষণ ধরে পার্টিকেল অ্যাক্সেলারেটর কেমনে বা পার্টিকেলসকে অ্যাক্সেলারেট কেমনে করানো হয় সেটা দেখলাম। এখন আমরা দেখব পার্টিকেলসকে ডিটেক্ট করা হয় কিভাবে। সো আমরা যখন পার্টিকেলসের অ্যাক্সেলারেট করাই, করিয়ে হচ্ছে ওদের কোলিশন করাচ্ছি, কোলিশন করানোর পরে যেই পার্টিকেলসগুলো জেনারেট হয় সেখানে কি হতে পারে? আমরা কিছু পজিটিভ পার্টিকেল পেতে পারি, কিছু নেগেটিভ পার্টিকেল পেতে পারি, আর কিছু নিউট্রাল পার্টিকেল পেতে পারি। সব টাইপের পার্টিকেলকে ডিটেক্ট করার কিছু না কিছু উপায় আছে। অবভিয়াসলি চার্জ হলে ডিটেক্ট করাটা ইজিয়ার, নিউট্রাল হলে ডিটেক্ট করাটা মোর ডিফিকাল্ট, কারণ নিউট্রাল মানে তাদেরকে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে ঢুকানোটা বা ঢুকাইলেও কিছু হয় না, বা তারা অন্য কাউকে আয়োনাইজও করতে পারে না। ওয়ারাজ পজিটিভ পার্টিকলস বা নেগেটিভ পার্টিকলসদের স্পিড আপ করানো যায়। স্পিড আপ করানো গেলে যেটা হচ্ছে ওদের একটা ম্যাগনেটিক ফিল্ড দিলে ওরা সার্কুলার মোশনেও ঘুরবে। সো সেটা দিয়ে অনেক সময় আমরা ডিটেক্ট করতে পারি যে সেটা কি একটা পজিটিভ পার্টিকেল নাকি একটা নেগেটিভ পার্টিকেল। ইন্ডিভিজুয়াল ডিটেক্টরসে যদি আমি যাই, সো আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে ক্লাউড চেম্বার। ক্লাউড চেম্বারটা কি? এটাকে ক্লাউড চেম্বারও বলে, ডিফিউশন ক্লাউড চেম্বারও বলা হয়। বাট এই ক্লাউড চেম্বারের মধ্যে কি হয়, ক্লাউড চেম্বারের মধ্যে একটা কন্টেনার থাকে, যেই কন্টেনারের মধ্যে তোমার আমরা কিছু কি রাখি এখানে, আহ, এখানে নিচের দিকে সলিড ড্রাই আইস রাখা হয়েছে, উইচ মিনস এইটার ভিতরে ভেপার আছে, অনেক অনেক ধোঁয়া মানে গ্যাস পার্টিকেল আছে। স্পেসিফিক্যালি কি গ্যাস পার্টিকেল আছে? কার্বন ডাইঅক্সাইডের গ্যাস পার্টিকেল আছে। পাশাপাশি ওরা হচ্ছে এখানে এয়ার আর অ্যালকোহলের ভেপার রাখছে ভিতরে, অলরাইট? এয়ার এবং অ্যালকোহল। যখন একটা চার্জ পার্টিকেল এটার মধ্যে দিয়ে ট্রাভেল করবে, অলওয়েজ মনে রাখবে যে একটা চার্জ পার্টিকেল কি করতে পারে, একটা চার্জ পার্টিকেল তার আশেপাশের সবাইকে কি করতে পারে, আয়োনাইজ করতে পারে। আয়োনাইজ করা মানে কি? আহ, অন্য কারো থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া বা অন্য কারোকে কারো একটা ইলেকট্রন বের করে দেওয়া বা বের করতে হেল্প করা আর কি। চার্জ পার্টিকেলগুলো এটা করতে পারে কারণ চার্জ পার্টিকেলদের এনার্জি থাকে। ওকে, তো ওরা ওই এনার্জি দিয়ে যেটা করে, ওরা ট্রাভেল করার সময় যাদের সাথে কোলাইড করতে করতে ট্রাভেল করে তাদের মধ্যে অনেককেই তারা আয়োনাইজ করে ফেলে। সো যখন আমরা একটা চার্জ পার্টিকেল ঢুকাবো এখানে, যখন সেটা আয়োনাইজ করবে এয়ারকে, এই এয়ার পার্টিকেলগুলো আয়োনাইজ হলে যেটা হবে, সেখানে এয়ার পার্টিকেলসগুলো চার্জড হয়ে যাবে। নর্মালি এয়ারের মধ্যে যে পার্টিকেলস থাকে সেগুলো নন পোলার হয়, অলরাইট? বাট যখন এই এয়ারের মধ্যে দিয়ে একটা চার্জড পার্টিকেল ট্রাভেল করবে, তারা হচ্ছে তোমার এয়ারগুলোকে আয়নাইজ করবে বা এয়ারের মধ্যে যে পার্টিকেলসগুলো আছে সেগুলোকে আয়নাইজ করবে। এয়ারের মধ্যে যে পার্টিকেলসগুলো আছে সেগুলোকে যদি আয়োনাইজ করা হয়, আয়োনাইজ করা হইলে যেটা হবে, ওই ওই এয়ার পার্টিকেলসগুলো আয়োনাইজ হওয়ার পর থেকে আশেপাশে যে অ্যালকোহল মলিকিউলসগুলো আছে সেই অ্যালকোহল মলিকিউলস বা অ্যালকোহল পার্টিকেলসগুলো ওই এয়ার পার্টিকেলসগুলোর দিকে অ্যাট্রাক্টেড হবে। কারণটা কি? কারণ অ্যালকোহল নিজে থেকে কিন্তু পোলার একটা পার্টিকেল, রাইট? অ্যালকোহল নিজে থেকে কিন্তু পোলার একটা পার্টিকেল। তো অ্যালকোহলটা পোলার, সে দেখতেছে যে অনেক এয়ার পার্টিকেলস আছে যারা আয়োনাইজড হয়ে তাদের চার্জ আছে, তো অ্যালকোহলগুলো ওদিকে কিন্তু ট্রাভেল করবে বা ওদিকে অ্যাট্রাক্টেড হবে। এটা কি বোঝা গেছে নাকি বোঝা যাচ্ছে না? হ্যাঁ। সো যখন তুমি দেখবা যে এখান থেকে যখন একটা চার্জ পার্টিকেল ট্রাভেল করলো, যেটা হবে যে চার্জ পার্টিকেল যাওয়ার সময় এখানের এয়ার পার্টিকেলগুলোকে চার্জ করে দিছে, আয়নাইজ করে দিছে। অ্যাজ এ রেজাল্ট এর আশেপাশে যেসব অ্যালকোহল মলিকিউলসগুলো আছে তারা বেসিক্যালি ওদিকে অ্যাট্রাক্টেড হবে আর কি। অ্যাজ এ রেজাল্ট আমরা বেসিক্যালি একটা থিন স্ট্রিক দেখতে পারবো, একটা দেখতে পারবো যেটা লাইনের মতো দেখা যাচ্ছে, যেটা মানে গেছে কোন একটা দিকে। সেরকম ইন্ডিভিজুয়াল অনেকগুলো লাইন দেখা যাবে আর কি, যদি তুমি লাইট মারো আর কি। লাইট মারলে ওইটা মোর ক্লিয়ারলি অবজার্ভ করা যাবে আর কি। তখন আমরা বেসিক্যালি পার্টিকেলস গুলোকে ডিটেক্ট করতে পারবো, এবং পার্টিকেলস গুলো কি সোজা লাইনে যাচ্ছে নাকি সার্কুলার মোশনে রোটেট করতেছে, সার্কুলার মোশনটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, সার্কুলার মোশনের রেডিয়াসটা কি, এগুলো নিয়ে আমরা মেজারমেন্ট করতে পারি। মেজারমেন্ট গুলো পরে দেখতেছি আমরা। বাট এটা হচ্ছে তোমার ডিফিউশন ক্লাউড চেম্বারের বেসিক কনসেপ্ট। এরপর আছে বাবল চেম্বার। বাবল চেম্বার অনেকটা ডিফিউশন ক্লাউড চেম্বারের মতোই, এখানেও একটা কন্টেনার থাকে, কন্টেনারের মধ্যে আমরা লিকুইড হাইড্রোজেন নিচ্ছি অ্যাট উইচ ইজ সুপার হিটেড অ্যান্ড কম্প্রেসড। সুপার হিটেড অ্যান্ড কম্প্রেস মানে কি? প্রেশার অনেক হাই। প্রেশার হাই মানে কি? কম্প্রেস মানে ওদেরকে ওরা ধরো মানে ছড়া স্প্রেড আউট করতে চাচ্ছে, বাট ওদেরকে কাছাকাছি রাখা হয়েছে, উইচ মিনস লিকুইড হাইড্রোজেনের হাই প্রেশারে যেটা হচ্ছে লিকুইড, সেটাকে যদি প্রেশার যদি আমি কমিয়ে দিই, সেটা কি হয়ে যাবে? লিকুইড থেকে গ্যাস। গ্যাস হয়ে যাবে, কারণ গ্যাসটাকেই তো আমি চাপ দিয়ে হচ্ছে লিকুইড বানায় রাখলাম, রাইট? হাই প্রেশার দিয়ে, কম্প্রেশনের মাধ্যমে।
সো এখানে যেটা করা যাবে, তুমি যদি প্রেসার ভ্যালভ দিয়ে প্রেসার কমায় দিতে পারো, তাহলে তুমি লিকুইড হাইড্রোজেনগুলোকে কি করতে পারবা, গ্যাসে কনভার্ট করতে পারবা। বাট এখানে আমরা যেটা করি, এবং এটা যখন করবা তখন বেসিক্যালি কি হাইড্রোজেনের বয়লিং হওয়া শুরু হবে না, যেহেতু হাইড্রোজেনটা লিকুইড থেকে গ্যাসে চলে যাচ্ছে। বয়লিং হবে নাকি টেকনিক্যালি? তুমি বলতে পারো যে আমি তো এখানে এনার্জি দিই, হিট এনার্জি দিই নাই, বয়লিং কেমনে হয়? এখানে বয়লিং হবে, যদিও আমরা হিট দিচ্ছি না, এখানে বয়লিংটা হচ্ছে প্রেসার কমানোর কারণে হইলো বা হবে। এটা কি বুঝতে পারতেছি নাকি না? হুম। তো এখানে যখন এই বয়লিংটা হবে তখন আমরা কি কিছু স্পেসিফিক বাবলস দেখতে পারবো, বা বাবলিং ফর্ম হবে? হুম। আচ্ছা, বাবলস আছে, খেয়াল রাখো বাবল আছে, বাবল গুলো থাকবে। মাঝখান দিয়ে কি হবে, তোমার চার্জ পার্টিকেল বা আয়নাইজিং চার্জ পার্টিকেলস গুলো ট্রাভেল করবে। ট্রাভেল করার সময় যেটা হবে, ওরা বাবল যেগুলো যেখানে যেখানে ক্রিয়েটেড হবে, ওই বাবলের গায়ে হচ্ছে তোমার চার্জ পার্টিকেলস গুলোর দেখা যাবে আর কি, ঠিক আছে? এবং আমরা দেখতে পারবো যে একটা পার্টিকেল গেছে, কোন দিয়ে গেছে বা কিভাবে গেছে সেটা অ্যাকচুয়ালি দেখা যাবে, বিকজ তারা ট্রাভেল করার সময় ওই বাবলস গুলোর কাছ দিয়ে গেছে, বা বাবল গুলোকে কন্ট্যাক্ট করে দেন গেছে আর কি। অবভিয়াসলি এটার জন্য তোমাকে লাইট মারতে হবে। বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? বুঝছি। এরপর আছে জিএম টিউব। জিএম টিউব দিয়ে আমরা মেইনলি রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে পড়ছিলাম, বাট রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস বাদেও এটা দিয়ে পজিটিভ নেগেটিভ পার্টিকেলসদেরকেও ডিটেক্ট করা যাবে, বিকজ জিএম টিউবের মধ্যে কি থাকে, একটা পজিটিভ টার্মিনাল আছে, একটা পজিটিভ ক্যাথোড আছে, একটা নেগেটিভ চার্জ, একটা অ্যানোড আছে। দেখো, তো এই ক্যাথোড অ্যানোডে কি হয়, আমরা যখন একটা চার্জ পার্টিকেল ঢুকাবো পার্টিকেল সোর্স থেকে, তারা বেসিক্যালি একটা মাইকা উইন্ডো থাকে, তাদের মাইকা উইন্ডো হচ্ছে একটা থিন জেল লাইক একটা লেয়ার, যেটার মধ্যে দিয়ে চার্জ পার্টিকেলস ঢুকতে পারবে, বাট এয়ার ঢুকতে পারবে না, বা বাহিরের পার্টিকেলস ঢুকতে পারবে না। সো এই মাইকা উইন্ডো দিয়ে যখন তোমার পার্টিকেল ঢুকবে, সেই পার্টিকেল যদি পজিটিভ হয় তাহলে সেটা বেসিক্যালি নেগেটিভ টার্মিনাল দিকে বা অ্যানোডের দিকে অ্যাট্রাক্টেড হবে। হলে যেটা হবে যে ওই জিনিসটার হচ্ছে তোমার একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিবে, যেহেতু এটা একটা ওয়্যারের সাথে কানেক্টেড। সো প্রত্যেকবার যখন এই পার্টিকেলসগুলো, চার্জ পার্টিকেলসগুলো তোমার নেগেটিভ টার্মিনালে বা পজিটিভ টার্মিনালের দিকে যাবে, যে হচ্ছে তখন কন্ট্যাক্ট আসবে, তখন বেসিক্যালি তারা ডিসচার্জ করবে। আমরা বলি যে আয়নস নিচ্ছ বা চার্জ পার্টিকেলস তুমি নিচ্ছ, এই চার্জড পার্টিকেলসগুলো গেট ডিসচার্জড, অলরাইট? এই ডিসচার্জিং হলে যেটা হবে, এখানে একটা সার্কিট কানেক্টেড, সার্কিটের মধ্যে দিয়ে ইলেকট্রনস ট্রাভেল করবে। ইলেকট্রনস ট্রাভেল করলে আমরা একটা সিগন্যাল দেখতে পারবো, যেটা হচ্ছে একটা রেড মিটার দিয়ে বা একটা কাউন্টার দিয়ে ডিটেক্ট করা যায়। এই এক্সাম্পলটার মধ্যে যে কন্টেনার রাখা হয়েছে, সেই কন্টেনারের মধ্যে কিছু গ্যাস রাখা হয়, যেরকম আর্গন, হ্যালোজেন, অ্যাট লো প্রেশার। এগুলো রাখার মেইন রিজন হচ্ছে এগুলো আনরিঅ্যাক্টিভ, এগুলো রিয়্যাক্ট করতে চায় না, বাট আমরা স্টিল ওদেরকে রাখতে চাচ্ছি, বিকজ তোমার চার্জ পার্টিকেল যখন ঢুকবে, ওরা বেসিক্যালি এই পার্টিকেলসগুলোকেও আয়নাইজ করবে কিন্তু, ঠিক আছে, আর্গন বা হাইড্রোজেন যাকেই রাখো তুমি। সো যদি একটা আয়নাইজিং রেডিয়েশন নেই এবং সেটা যদি তোমার চেম্বারের মধ্যে ঢুকে, ঢুকার পরে যেটা হবে, একটা, আমরা তো অলরেডি একটা পাওয়ার সাপ্লাই কানেক্ট করে রাখছি, রাইট? এই যেখানে দেখা যাচ্ছে, এই পাওয়ার সাপ্লাই দেখার কারণে কি হচ্ছে, অলরেডি তোমার একটা নেগেটিভ টার্মিনাল আছে, আর একটা বাকি যে পার্টটা, সেই বাকি পার্টটা হচ্ছে পজিটিভ টার্মিনাল হয়ে আছে, দেখা যাচ্ছে এই পার্টটুক। হুম। সো যখন আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, আয়ন্সগুলো ডিসচার্জ করবে। আয়ন্সগুলো ডিসচার্জ হওয়ার মানে কি, আয়ন্সগুলো যে কন্ট্যাক্টে আসে তারা আয়ন থেকে কি হবে, অ্যাটমে কনভার্ট হয়ে যাবে নাকি। এবং এটা যখন হবে, একটা স্মল কারেন্ট হচ্ছে তোমার ট্রাভেল করবে, এবং এই কারেন্টটাই আমাদেরকে বেকারেল হিসেবে বা কাউন্ট পার মিনিট হিসেবে একটা রেট দেখাবে, যে এতগুলা চার্জ পার্টিকেল ডিটেক্ট করা যাচ্ছে এত সময়ের সাথে সাথে আর কি। বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? বুঝছি। ফাইনালি আরেকটা আছে, সেটা হচ্ছে স্পার্ক অর ওয়ার অর ড্রিফট চেম্বার। সো স্পার্ক চেম্বার বলে, ওয়ার চেম্বার বলে, ড্রিফট চেম্বার বলে। এটা অ্যাকচুয়ালি ওয়ান অফ দি মোস্ট, মানে কি বলবো, বেটার অফ দি ইনস্ট্রুমেন্ট, যেটাতে অ্যাকচুয়ালি চার্জ পার্টিকেল ডিটেক্ট করার পসিবিলিটি হয়। মেইনলি এখানে কনসেপ্টটা অ্যাকচুয়ালি সিমিলার, এতক্ষণ ধরে যে কনসেপ্টগুলো আমরা দেখছি অনেকটা সেম আইডিয়া এখানে ইউজ করা হবে, বাট সেটা হচ্ছে কি, স্পার্ক ওয়্যার বা ড্রিফট চেম্বারের যেই জায়গাটা, এখানে বেসিক্যালি অনেকগুলো ইন্ডিভিজুয়াল রড রাখা হয়েছে, ঠিক আছে? অনেকগুলো আছে এখানে, অ্যাকচুয়ালি সব একেও দেখানো যাচ্ছে না, যাবে না আর কি। এখানে অনেকগুলো ইন্ডিভিজুয়াল রড আছে, এই প্রত্যেকটা রডের ইন্ডিভিজুয়াল একটা টার্মিনাল আছে, দেখো কিছু কিছু পজিটিভ, কিছু কিছু নেগেটিভ দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, সো এই মেটাল ওয়্যারগুলো থাকে, তাদের মধ্যে কেউ কেউ পজিটিভলি চার্জড, কেউ কেউ নেগেটিভলি চার্জড। পাশাপাশি এই কন্টেনারের মধ্যে আর্গন বা নিয়ন গ্যাস রাখা হয় অ্যাট লো প্রেশার। আর এখানে একটা স্ক্রিন আছে, এই যে এইখানটাতে একটা স্ক্রিন থাকে, অলরাইট? স্ক্রিনের মধ্যে দেখা যায়, অবজার্ভ করা যায়।
তো আমরা কি অবজার্ভ করব, আমরা যখন একটা চার্জ পার্টিকেল এখানে ঢুকাবো বা ট্রাভেল করাবো, সেটা চার্জ পার্টিকেল যদি ট্রাভেল করে, ট্রাভেল করার সময় সে হচ্ছে এখানে যে রডগুলো আছে না, এই রডগুলোর সাথে কন্ট্যাক্টে আসবে। এটা কি বুঝতে পারতেছি? হুম। রডগুলো তো আবার চার্জড। তোমার চার্জ পার্টিকেল ওই রডগুলোর সাথে কন্ট্যাক্টে আসে, চার্জ পার্টিকেল কি ডিসচার্জ করবে নাকি না? ডিসচার্জ করবে, ঠিক আছে। ডিসচার্জ কে করে বা ডিসচার্জের মানেটা কি বুঝতে পারতেছি না, কি বুঝতে পারতেছি না? মানে একটা ইলেকট্রন বের হবে। না, সো একটা আয়ন থেকে অ্যাটম হবে। সো আয়নটা যদি পজিটিভ থাকে তার মানে সে ইলেকট্রন গেইন করবে, রাইট? আর যদি আয়নটা নেগেটিভ থাকে তার মানে সে ইলেকট্রন লুজ করবে, দেন অ্যাটমে কনভার্ট হবে নাকি? হ্যাঁ। সো ডিসচার্জিং জাস্ট সিম্পলি মিন করে যে একটা আয়ন গেটস কনভার্টেড টু অ্যান অ্যাটম। বাট এই ডিসচার্জিং যখন হয় তখন আমরা যেটা হবে, এই জিনিসটার মধ্যে দেখবো যে আমরা কিছু স্পার্কস জেনারেট হচ্ছে, অলরাইট। এবং এই স্পার্কস গুলো যে জেনারেট হচ্ছে এগুলো হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট রিলিজ হচ্ছিল তাই হচ্ছে। এবং এই স্পার্ক গুলোকে তোমার কম্পিউটার প্রসেস করে পালস হিসেবে দেখাতে পারে যে কি পরিমাণ কারেন্ট প্রডিউসড হচ্ছিল। সেখান থেকে তোমরা বুঝতে পারবা যে একটা চার্জড পার্টিকেল অ্যাকচুয়ালি কোন, এখানে তো ইন্ডিভিজুয়ালি অনেকগুলো রড রাখা হয়েছে, রাইট? তো তোমার পার্টিকেল যাওয়ার সময় সবগুলোর সাথে তো কন্ট্যাক্টে আসবে না, রাইট? স্পেসিফিক কিছু নাম্বার অফ রডস এর সাথে কন্ট্যাক্টে যাবে, রাইট? মেটাল রডস বা মেটাল ওয়্যারস এর সাথে। তো যেহেতু জিনিসটা একটা কম্পিউটারের সাথে কানেক্টেড, ও তোমাকে বলতে পারবে যে তোমার চার্জ পার্টিকেল ট্রাভেল করার সময় এক্স্যাক্টলি কোন জায়গায় গিয়ে বাড়ি খেতে খেতে দেন গেছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? হুম। তো সেখান থেকে তোমরা একটা ট্র্যাক বানাতে পারবা পার্টিকেলস গুলো কোন রাস্তা দিয়ে ট্রাভেল করছে আর কি। In a drift chamber, the time taken for ions to drift between the waves can be measured. Between the wires can be measured. যেহেতু এখানে অনেকগুলো ওয়্যারস আছে, এই ওয়্যার থেকে ওই ওয়্যারে যেতে কতটুকু সময় লাগছে সেটাও অ্যাকচুয়ালি এখান থেকে ক্যালকুলেট করা পসিবল হবে। এবং এই ভেলোসিটি দিয়ে আমরা যেটা করতে পারি, পার্টিকেলের কাইনেটিক এনার্জি পর্যন্ত আমরা এস্টিমেট করতে পারি। দেখো এখানে কোনো কোশ্চেন আছে নাকি বোঝা যাচ্ছে? না। এখন আসি, আমরা পার্টিকেলস এর অ্যাক্সেলারেট করলাম, ওদের কোলিশন করলাম এবং ওদের ডিটেকশনও করলাম। বাট আমি এখন ডিটেক্ট করে ওদের কি দেখবো, দেখে কি বুঝবো আমি আসলে? এখানে দেখে বুঝার কয়েকটা জিনিস আছে। প্রথম জিনিসটা হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড নিয়ে থাকি, যেটার কারণে তোমার চার্জ পার্টিকেলসদেরকে মুভ করানো যাবে এবং ডিফ্লেকশনও করানো যাবে। ম্যাগনেটিক ফিল্ড যদি কোনোভাবে তুমি পারপেন্ডিকুলার দিতে পারো বা পারপেন্ডিকুলার রাখতে পারো উইথ রিসপেক্ট টু দা, মানে ওই পার্টিকেল যেদিকে যাচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফোর্স যদি এভাবে থাকে, তার মানে এখানে 90 ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি আছে, অলরাইট। তখন কি হবে, তোমার চার্জ পার্টিকেলটা অ্যাকচুয়ালি সোজা না গিয়ে সে হচ্ছে একটা সার্কুলার মোশন রোটেট করা শুরু করবে, রাইট? এই সার্কুলার মোশনে যখন রোটেট করবে আমরা এরকম কিছু প্যাটার্নস দেখতে পারবো। আর এই কোয়েশ্চেনটা কোথেকে আসে এটাকে অলরেডি দেখছিলাম আমরা, এটা রেডিয়াস ইকুয়ালস হ্যাঁ, টু এমভি বাই দেখছি। বিকিউ। সো এটা একটু মনে রাখো, এই কোয়েশ্চেনটা আমাদের আপাতত এই মোমেন্টে একটু কাজে আসবে। কিভাবে কাজে আসবে একটু দেখো। এখানে একটা চার্জ পার্টিকেলের ট্র্যাক দেখা যাচ্ছে যেটা একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, এবং যাওয়ার সময় দেখা যাচ্ছে ক্লিয়ারলি যে এটা একটা সার্কুলার মোশন নিচ্ছে। এখানে প্রথম জিনিসগুলো যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এটা একটা কন্টেনার, যে কন্টেনারের মধ্যে তোমার পার্টিকেলের ট্র্যাক দেখা যাচ্ছে, কারণ ওরা হয়তো অন্য কিছু পার্টিকেলসদেরকে আয়নাইজ করতে করতে যাচ্ছে, রাইট? যার কারণে আমরা একটা ক্লাউড দেখতে পাচ্ছি, একটা ব্ল্যাক কালার একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি নাকি? কারণ ওইখানেই অন্য অন্য পার্টিকেলসগুলো আয়োনাইজড হয়েছে যখন তোমার চার্জ পার্টিকেলসগুলো ওদিক থেকে ট্রাভেল করতেছিল। বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? এইখানে কোনো কোশ্চেন আছে? যতটুকু বললাম আর কি। না। এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে পার্টিকেল কি এদিক থেকে এসে আসছে নাকি ওদিক থেকে আসবে, রাইট? দুইটাই তো পসিবিলিটি হতে পারে নাকি? হুম। এখানে আমরা দুইটার ভিতরে বলতে পারি যে এটা পসিবল না, অ্যাকচুয়ালি রোটেশনটা হচ্ছে লেফট সাইড থেকে আসবে আর কি। কেন লেফট সাইড থেকে আসবে? কারণ ইনিশিয়ালি তোমার পার্টিকেলসদের স্পিড বেশি থাকে, সো তারা অনেক তাড়াতাড়ি যায় এবং তাড়াতাড়ি যাওয়ার সময় কম কম আয়নাইজ করে চলে যায়। ওয়েরাজ সময়ের সাথে সাথে ওদের স্পিড কমবে, স্পিড কমলে ওরা আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে ট্রাভেল করলে ওরা বেশি পার্টিকেলসদেরকে আয়নাইজ করতে করতে সামনে আগাবে। যার কারণে দেখো এই ক্লাউডটা বা এই যে ট্র্যাক এটা আস্তে আস্তে মোটা হয়ে গেছে। বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? পাশাপাশি রেডিয়াস ইকুয়ালস টু এমভি বাই বিকিউ। সো রেডিয়াস মানে ভেলোসিটি যত কমবে পার্টিকেল ট্রাভেল করতে করতে, ওর সার্কুলার মোশন রেডিয়াসটা আস্তে আস্তে কমবে। সো রেডিয়াস কমবে বা কমতেছে কোন জায়গাটায়? এই জায়গাটায় কমছে না রেডিয়াসটা? হ্যাঁ। whereas এই জায়গাটায় যে রোটেশন হচ্ছে সেখানে তো রেডিয়াস অনেক বড় স্টিল, রাইট? সো সেখান থেকে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে তোমার চার্জ পার্টিকেলটা এখানে যখন ট্রাভেল করতেছিল
সেটা কি অ্যাকচুয়ালি এভাবে আসছে নাকি এভাবে আসছে? বুঝতে পারছো আমার কথাটা? হ্যাঁ। অ্যাকচুয়ালি কি হয়েছে, এভাবে আসে নাই তো, এভাবে আসছে, রাইট? যাচ্ছে আর কি। এটা কি বোঝা গেল? হুম। আচ্ছা, ঠিক আছে। এবার একটা এক্সাম্পল দেখো, যেখানে হচ্ছে আমরা একটা পয়েন্ট আছে এ, এখান থেকে একটা পার্টিকেল, মানে এখানে কি দেখা যাচ্ছে সেটা আমরা চেক করি। আমরা জাস্ট এই দুইটা রাস্তা দেখতে পাচ্ছি। এটা একটা রাস্তা দেখা যাচ্ছে, যে পাথওয়েটা নিচে তোমার একটা পার্টিকেল, আর এটা আরেকটা পাথওয়ে দেখা যাচ্ছে। অলরাইট? তো হুম। এখানে আমরা কি নোটিস করতে পারি? এখানে নোটিস করতে পারি যে দুইটা পার্টিকেল প্রবাবলি জেনারেট হচ্ছিল, যার একজন হচ্ছে পজিটিভলি চার্জ, একজন নেগেটিভলি চার্জ। যেহেতু সার্কুলার মোশনের রোটেশন উল্টা, আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকে জানি যে যদি চার্জ উল্টা হয় তোমার ফোর্স কিন্তু উল্টা দিকে মানে প্রডিউসড হবে, রাইট? বা উল্টা দিকে এক্সপিরিয়েন্স করবে। বলতে পারি নাকি হুম। বলতে পারি না? আচ্ছা, তো যখন এটা হবে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকেলস ডিভিয়েট করে ইন অপোজিট ডিরেকশনস, হুইচ মিন্স তাদের চার্জ অপোজিট। আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দেখতে পারবো যে যেটা সি বা যেটা রোটেশনটা উপরের দিকে হচ্ছে ক্লকওয়াইজ সেটা পজিটিভ, আর যেটা নিচের দিকে হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভলি চার্জড। রেডিয়াস দোনোজনেরটাই কমবে, উইচ ইজ বিকজ রেডিয়াস ইকুয়ালস টু এম ভি বাই বি কিউ হয়। সো রেডিয়াস দোনোজনেরটাই কমতেছে কি সার্কুলার মোশনের, হ্যাঁ। উইচ ইজ এক্সপেক্টেড বিকজ ভেলোসিটি কমবে অ্যাজ তারা ট্রাভেল করে, কারণ রেডিয়াসও তার জন্য কমবে আর কি। আমরা এখানে একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে যে এই মাঝখানে কোনো রাস্তা নাই কেন, বা কোনো পার্টিকেল যে গেছে সেটার কোনো চিহ্ন এখানে নাই, রাইট? কোনো মার্কিং নাই কিন্তু, which indicates যে এখান থেকে এখানে যে গেছে সে প্রবাবলি নিউট্রালি চার্জ ছিল, তার কোনো তার কোনো চার্জ ছিল না। কারণ নিউট্রাল থাকলে ওরা ট্রাভেল করার সময় অন্য সব পার্টিকেলসদেরকে আয়নাইজ করবে নাকি না করে চলে যাবে, জাস্ট চলে যাবে আর কি। আয়নাইজ তো করবে এমনি না। যাবে। আয়নাইজ না হুম। করলে আমরা কোনো ট্র্যাকও দেখতে পারবো না, কোনো প্যাথওয়েটাও আমরা দেখতে পারবো না। এটাই হচ্ছে তোমার এখানকার রিজনটা। এখানে একটা এক্সপ্লেনেশন হচ্ছে তোমার ওই পার্টিকেলটা একটা ফোটন হতে পারে, গামা ফোটন হতে পারে। কারণ গামা ফোটন তো একটা ওয়েভ, ওয়েভ তো আর আয়নাইজ করে না খুব একটা, রাইট? সো এই জন্য এটা একটা পসিবল সাজেশন। এক্সাম্পল 3 দেখো, এক্সাম্পল 3 তে দেখানো হচ্ছে যে এ থেকে একটা পার্টিকেল আসছে যেটা এদিকে গেল, দেন এই সি থেকে একটা পার্টিকেল এদিকে গেছে, একটা পার্টিকেল এদিকে গেছে। তো এখান থেকে কিছু কনক্লুশন আমরা করতে পারি। আমরা বলতে পারি যে পার্টিকেল এ যখন ইনিশিয়ালি হচ্ছে ডিকে করছে, সেখান থেকে দুইটা সেট অফ পার্টিকেলস প্রবাবলি বের হইছে। একটা সেট হচ্ছে এদিকে গেলে, আর আরেকটা সেট মোস্ট প্রবাবলি এ থেকে সি তে আসছে, রাইট? যদিও সেখানে কিছু দেখা যাচ্ছে না, বাট কিছু একটা সেখান থেকে নিশ্চয়ই গেছে, নাই নাকি? নাহলে সিতে হুম। তো কিছু আসার কথা না। সিতে আসার পরে কি হচ্ছে, আমরা দুইটা ইন্ডিভিজুয়াল পার্টিকেল পাবো, রাইট? একটা পজিটিভলি চার্জ, একটা নেগেটিভলি চার্জ। যেহেতু একটা উপর দিকে বাঁকা হইলো, একটা নিচের দিকে বাঁকা হইলো, সি থেকে বলা যায় নাকি যায় না? হ্যাঁ। বাট দুইজনের সি রেডিয়াস, থেকে আবার দুইটা বের হয়েছে কেন? সি তো আর ডিকে করে নাই। সি তো একটা ডিকে হইছে একটা, দেখো এই যে এইদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে। এখানে কি ইনিশিয়ালি একটা পার্টিকেল দেওয়া হয়েছিল নাকি দুইটা? এতে একটা দেওয়া হয়েছিল, এতে। বুঝতে পারছো? এ থেকে মানে দুইটা বের হয়েছে, তারপর সি থেকেও আবার দুইটা বের হয়েছে। রাইট, মানে এ থেকে সিতে যেটা গেছে সেটাই ওখানে গিয়ে ভেঙে আবার দুইটা পার্টিকেল দিছে। দুইটার মধ্যে একজন পজিটিভ একজন নেগেটিভ। আর দুইজনের মধ্যে রেডিয়াস দুইজনের সেম না, রাইট? একজনের মনে হয় অনেক বেশি রেডিয়াস, বলা যায়। হ্যাঁ। এখানে তুমি দেখো, ম্যাস আর ভেলোসিটি নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি কিছু বলতে পারবো না, বাট আমরা ম্যাস আর ভেলোসিটি নিয়ে কম্বাইন্ড একটা এখানে এক্সপ্রেশন দিতে পারি। ম্যাস আর ভেলোসিটির কম্বিনেশন আমি যদি বলি, রেডিয়াস যারটা কম, ম্যাস ইন্টু ভেলোসিটির ভ্যালুটাও তার কম, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড আর চার্জ মোটামুটি সিমিলার নাকি? বুঝতে পারতেছি নাকি না? হ্যাঁ। পাশাপাশি দেখো, আমরা বলতে পারি যে পার্টিকেল যেটা এখান থেকে এখানে আসে সেটা কি হতে পারে, নিউট্রন হতে পারে না? যেহেতু নিউট্রাল, হ্যাঁ। নিউট্রন ভাঙলে প্রোটনের ইলেকট্রন দেয়, এটা কি পড়ছিলাম আমরা বেটা ডিকের সময়? হুম। এটা একটা ইলেকট্রন হতে পারে, এটা একটা প্রোটন হতে পারে। কেন? প্রথমত প্রোটনের ম্যাস বেশি, ম্যাস বেশি হলে রেডিয়াস অফ কার্ভেচারটাও কিন্তু বেশি হবে, যেহেতু রেডিয়াস ইকুয়ালস টু এমভি বাই বিকিউ। অলরাইট? আর ইলেকট্রনের ম্যাসও কম, রেডিয়াস অফ কার্ভেচারটাও কিন্তু কম হতে পারে। এটা কিন্তু একটা পসিবল এক্সপ্লেনেশন হতে পারে এই ক্ষেত্রে। বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? হুম।
আচ্ছা, আমাদের বেসিক পার্টটা শেষ। এখন আমরা কিছু এক্সাম্পলস দেখবো, মানে কিছু কনসেপ্টস আমাদের ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে যে আমরা আকাশ থেকে অনেক কসমিক রে আসে কিন্তু, যেটা আমাদের অ্যাটমসফিয়ারে এন্টার করে। এই কসমিক রেগুলো অনেক সময় আয়নাইজিং রেডিয়েশন হিসেবে আসে, এবং তারা করে কি আমাদের অ্যাটমসফিয়ারে অনেক পার্টিকেলসকে বম্বার্ডমেন্ট করে এবং অনেক হাই এনার্জি পার্টিকেল এখান থেকে জেনারেট করে। ওই পার্টিকেলগুলোকে আমরা কিভাবে ডিটেক্ট করি? আমরা পার্টিকেল অ্যাক্সেলেরেট করে ওদেরকে বাড়ি মেরে টেরে কলিশন করানোর পরে ওদেরকে ওখান থেকে কি কি পার্টিকেলস জেনারেটেড হচ্ছে সেগুলোকে ডিটেক্ট করি। বাট অবভিয়াসলি ডিটেকশনটা অনেক ডিফিকাল্ট, কারণ যেই পার্টিকেলসগুলো জেনারেটেড হয় ওদের হাফ লাইফ খুবই শর্ট হয়, অ্যাজ ইন ওরা অল্প সময়ের জন্য ওদেরকে ডিটেক্ট করার একটা উইন্ডো থাকে বা চান্স থাকে। যেমন মেসনসদের হাফ লাইফ এতটাই কম যে ওদের ডিটেক্ট করতে হলে তোমাকে এত সময়ের মধ্যে ডিটেক্ট করতে হয়, 10⁻⁻10 সেকেন্ডস। এর পরপরই এদেরকে ডিটেক্ট করা যায় না। এই ডিটেকশন করার সময় কিছু জিনিস নোটিস করা হলো, যে পার্টিকেলের সাথে সাথে কি রিলিজ হয়, অ্যান্টি পার্টিকলস হিসেবেও কিছু পার্টিকলস জেনারেট হয়, যাদের ম্যাস সেম, চার্জ সেম, অ্যাজ ইন ম্যাসের ভ্যালুটা আর চার্জের ভ্যালুটা সেম, বাট চার্জের সাইনটা অবভিয়াসলি নেগেটিভ, যেটা আমরা কোয়ার্কস, অ্যান্টি কোয়ার্কস, লেপটন, অ্যান্টি লেপটনের সময় দেখলাম, রাইট? অ্যান্টি পার্টিকলস যারা, এদেরকে ডিটেক্ট করা ডিফিকাল্ট, বিকজ অ্যান্টি পার্টিকলস গুলো যখন কি হয়, অ্যান্টি পার্টিকেল যখন তার পার্টিকেলকে পায়, তারা বেসিক্যালি দুজন কম্বাইন করে কি হয়, তারা হচ্ছে এনার্জিতে কনভার্ট করে, অলরাইট? দে গেট কনভার্টেড টু এনার্জি, বুঝতে পারলাম? এবং ওই এনার্জিটা অবভিয়াসলি তুমি এই ইকুয়াল টু এমসি স্কোয়ার দিয়ে ক্যালকুলেট করতে পারো, এটাই আর কি। এবং এই প্রসেসটাকে বলে অ্যানাইলেশন, ওকে? যখন একটা পার্টিকেল আর ওটারই অ্যান্টি পার্টিকেল একত্রিত হয়, তারা একত্রিত হয়ে বেসিক্যালি এনার্জি রিলিজ করে ইন দ্য ফর্ম অফ ফোটনস, বা গামা ফোটনস হতে পারে, বা ইন জেনারেল এমনি অন্য কোনো ফোটনও হতে পারে আর কি। আচ্ছা, তাহলে আমরা ওগুলাকে কি অ্যানালিসিস বলতে পারবো, যেগুলা লাইক ওই সেট আপ গুলাতে দেখছি? না 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 না, কারণ ওখান থেকে তুমি পার্টিকেলের সাথে পার্টিকেল বাড়ি মেরে নতুন পার্টিকেল জেনারেট করতেছো, ওখানে নতুন পার্টিকেল প্রডিউস হচ্ছে, এখানে পার্টিকেল পার্টিকেল মিলে এনার্জি দিচ্ছে, দুইটা আলাদা জিনিস। ওখানে পার্টিকেল পার্টিকেল বাড়ি দিয়ে তুমি পার্টিকেল বানাচ্ছ আরো, আর এখানে পার্টিকেল পার্টিকেল নিজেরাই কম্বাইন করে ওরা এনার্জিতে কনভার্ট করতেছে, তো দুইটা ডিফারেন্ট। হুম। এখানে একটা জিনিস দেখো, যেহেতু এনার্জি রিলিজ হবে, পার্টিকেলস রিলিজ হবে ফোটন হিসেবে, এই পার্টিকেল ফোটনগুলোকে বলা হচ্ছে যে অপোজিট ডিরেকশনে এমিট হবে। কারণটা কি? কারণ হচ্ছে তোমার মোমেন্টাম, টোটাল মোমেন্টামটা কনজার্ভ হতে হবে আর কি। মোমেন্টাম বিফোর কলিশন যেহেতু ইকুয়াল অ্যান্ড অপোজিট জিরো ছিল, মোমেন্টাম আফটার কলিশনও ইকুয়াল অ্যান্ড অপোজিট জিরো হতে হবে আর কি। বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? বুঝছি। আচ্ছা, তুমি এখান থেকে ক্যালকুলেট করতে পারো যে যদি দুইটার এনার্জি হচ্ছে ই হয়, একটা এনার্জি যদি ই হয়, তাহলে দুইটা গামা ফোটনের এনার্জি হবে 2 × ই, সো টোয়াইস ই হবে, টোয়াইস ইন্টু ম্যাস ইন্টু সি স্কোয়ার। এখানে টোয়াইস ইন্টু ম্যাস নিচ্ছি কেন? কারণ আমি যখন ইকুয়ালস টু এমসি স্কোয়ার করবো, বাড়ি খাওয়ার সময় কয়টা পার্টিকেল বাড়ি খাইছে, একটা না দুইটা? দুইটা। দুইটা পার্টিকেল বাড়ি খাইছে। তো দুইটা পার্টিকেল যেহেতু বাড়ি খাইছে, ম্যাস আমাকে ডাবল নিতে হবে, এই জন্য আমরা 2 × এম ই নিচ্ছি। আর এনার্জির বেলায় টু নিব কেন? কারণ আমি এক্সাম্পল হিসেবে এখানে বলতেছি দুইটা ফোটন বের হয়েছে, তাই তোমাকে এক্সামে যে এক্সাম্পলটা দিবে ওখানে তুমি দেখে নিবা কয়টা ফোটনের কথা তারা মেনশন করে আর কি। এখান থেকে তুমি যেটা করতে পারো, এনার্জিকে তুমি এইচএফ লিখতে পারো না, যেহেতু এটা ফোটন হিসেবে বের হচ্ছে। হুম। দেন এইচএফ কে আমরা এইচসি বাই ল্যামডা লিখতে পারি, সেখান থেকে আমরা যেই ফোটনগুলো বের হচ্ছে ওদের ওয়েভলেন্থটা ক্যালকুলেট করতে পারবো। সো আমরা যেটা পার্টিকেল অ্যাক্সেলেরেট করে অনেক সময়, তখন যে পার্টিকেল জেনারেট করি সেটাকে বলে পেয়ার প্রোডাকশন, কারণ সেখানে পার্টিকেল এবং তার অ্যান্টি পার্টিকেলের পেয়ার জোড়া মানে প্রডিউসড হয়। বাট সেটার অপোজিট প্রসেসটা হচ্ছে অ্যানাইলেশন, যেটা আমরা এখানে পড়ছি আর কি, যেটা পার্টিকেল অ্যাক্সেলেরেটর না, এখানে আমরা মেনশন করলাম। এটা পার্টিকেল অ্যাক্সেলেরেটর হয়, বাট আমরা ওইটা করার জন্য পার্টিকেলসকে অ্যাক্সেলেরেট করাচ্ছিলাম না কিন্তু, ওকে? ওখানে মেইনলি পার্টিকেল পার্টিকেল কোলাইড করি, আমরা নতুন পার্টিকেল জেনারেট করার চেষ্টা করতেছি। এখন ওই জেনারেট করার সময় পার্টিকেল অ্যান্টি পার্টিকেলের জোড়া জেনারেট হতে পারে, যারা পরবর্তীতে গিয়ে কম্বাইন্ড হয়ে তোমাকে অ্যানাইলেশন দিতে পারে অ্যাকচুয়ালি। বুঝতে পারছি নাকি না? হুম। এখানে একটা জিনিস দেখো, আমরা যেটা অ্যাটমিক নিউক্লিয়াস রাখি, যেটার মধ্যে একটা গামা ফোটন আমরা এন্টার করাচ্ছি, গামা ফোটন যে কোলিশন করার কারণে যেটা হচ্ছে, তার ইলেকট্রন আর একটা পজিট্রন জেনারেট হচ্ছে। অনেক সময় দেখা যায় যে তোমার এই
নতুন যে দুইটা পার্টিকেল জেনারেটেড হলো ওদের কম্বাইন্ড মোমেন্টাম ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে, যাতে টোটাল মোমেন্টাম বিফোর এন্ড আফটার আমরা কনজার্ভ করতে পারি। যেমন এখানে টোটাল মোমেন্টাম বিফোর কিন্তু শুধু গামাটার আছে, ফোটনটার আছে, কিন্তু নিউক্লিয়াসটার কিন্তু নাই, কারণ নিউক্লিয়াসটা স্টেশনারি বলে দিয়েছে তারা। হুইচ মিনস আফটার কোলেশনও তোমার টোটাল মোমেন্টাম কিন্তু এই ডিরেকশনে থাকতে হবে, রাইট, কনজার্ভ করার জন্য। হুম। কনজারভেশনের ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি কয়েকটা জিনিস দেখবো যেগুলো এক্সামে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে এটা কনজার্ভ হচ্ছে নাকি হচ্ছে না, বা যদি হয় হিসাব করে দেখাইতে বলতে হবে। প্রথমটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম বুঝি আমরা ম্যাস ইনটু ভেলোসিটি। তো মোমেন্টাম যদি এক্সামে ক্যালকুলেট করতে বলে, মোমেন্টাম বিফোর কোলিশন সবারটা বের করবা, মোমেন্টাম আফটার কোলিশন সবারটা বের করে দেখাবা যে ইকুয়াল হচ্ছে নাকি না। চার্জ করতে হইতে পারে, তুমি দেখবা যে যাদের কোলাইড করলা, কোলাইশন করানোর আগে সবার চার্জ অ্যাড করে দেখবা কত, দেন কোলিশনের পরে যে পার্টিকেলসগুলো জেনারেট হচ্ছে ওদের কম্বাইন্ড ম্যাস, কম্বাইন্ড চার্জ কত। তখন তুমি বলতে পারবা যে চার্জ কি অ্যাকচুয়ালি কনজার্ভ হয় না কনজার্ভ হয় না। ফাইনালি যেটা আছে ম্যাস এনার্জি। ম্যাস এনার্জির ব্যাপারটা কি? ম্যাস এনার্জি ব্যাপারটা হচ্ছে আমরা এতদিন বলতাম যে এনার্জি কনজারভেশন হয়, বাট আমরা এখন থেকে এনার্জি কনজারভেশন না বলে আমরা বলবো ম্যাস এনার্জি গেটস কনজার্ভড, উইচ ইজ ওয়াই, বিকজ আমরা জানি যে এনার্জি শুধু এনার্জি না, এনার্জি অ্যাকচুয়ালি কি হয় ম্যাস থেকেও আসতে পারে, রাইট। উইচ মিনস শুধু এনার্জি কনজারভেশন না, এনার্জি আর ম্যাসের কম্বাইন্ড অ্যামাউন্টটাকেই কনজারভেশন হতে হবে বা কনজার্ভ হতে হবে। বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? হুম। পাশাপাশি ব্যারিয়াম থাকলে ব্যারিয়াম নাম্বার আর লেপটন থাকলে লেপটন নাম্বার, এই জিনিসগুলো কনজার্ভ হতে পারে বা হয়, এটা নিয়ে আমাদের এক্সামে ক্যালকুলেশন করতে হইতে পারে। যেমন তুমি এখানে এক্সাম্পলে দেখো নিউট্রন গেটস কনভার্টেড টু প্রোটন ইলেকট্রন আর ইলেকট্রন অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো। সেখানে ওভারঅল চার্জ যদি দেখো শুরুতেও জিরো পরেও জিরো। ওভারঅল ব্যারিয়ার নাম্বার দেখতে পারো, শুরুতে ওয়ান পরবর্তীতেও ওয়ান। শুরুতে লেপটন নাম্বারও জিরো ছিল, পরবর্তীতে লেপটন নাম্বার ওভারঅল জিরো আসে। সো তিনটা জিনিস এখানে কনজার্ভ হচ্ছে। মোমেন্টামও কনজার্ভ হবে। তো এখানে কি করতে হবে তোমাকে? তোমাকে যেটা করতে হবে এক্সামে, এটার মোমেন্টাম বের করতে হবে, আর হচ্ছে মানে পরবর্তীতে যে এখানে যে কয়জন আছে সবার মোমেন্টাম কম্বাইন্ড বের করতে হবে, এবং মোমেন্টাম ইকুয়াল হবে না কিনা সেখান থেকে তুমি বলবা যে অ্যাকচুয়ালি কি মোমেন্টাম কনজার্ভ হচ্ছে নাকি হচ্ছে না। পার্টিকেল মানে মলিকুলার লেভেলে, অ্যাটমিক লেভেলে ইউজুয়ালি মোমেন্টাম কনজার্ভ হয়, কারণ এক্সটার্নাল ফোর্স এখানে খুব একটা থাকে না, বা থাকলেও আমরা অ্যাজিউম করতে পারি যে সেটা এক্সিস্টিং সিগনিফিকেন্টলি কিছু না। ম্যাস এনার্জি তো বললাম অলরেডি যে সাম অফ ম্যাস অ্যান্ড এনার্জিটা কনজার্ভ হতে হবে, উইচ ইজ মানে উইচ মিনস আমাদের কাইনেটিক এনার্জির ব্যাপারটা প্লাস ইকুয়াল টু এমসি স্কোয়ার ব্যাপারটা দুইটাই আমাদের কনজারভেশনের মধ্যে রাখতে হবে। ফাইনালি যেটা এখানে আছে সেটা হচ্ছে ইউনিট অফ এনার্জি বা এনার্জি ইকুইভ্যালেন্ট ইউনিট অফ ম্যাস। এটা অ্যাকচুয়ালি কি হয়? তো ইকুয়াল টু এমসি স্কোয়ার তো আমরা বুঝছি, রাইট। এখান থেকে ম্যাসকে সাবজেক্ট করলে কি আসবে? ই বাই সি স্কোয়ার আসবে। এবং এনার্জিকে কি মেগা ইলেকট্রন ভোল্ট লেখা যায় নাকি না? হুম। তো অনেক সময় ম্যাসকে তো নর্মালি আমরা কি কেজিতে লিখি, রাইট, বা গ্রামসে লিখি, হোয়াটএভার। এই পার্টিকেল ফিজিক্স চ্যাপ্টারে অনেক সময় ম্যাসকে কেজিতে না মেনশন করে মেগা ইলেকট্রন ভোল্ট বাই সি স্কোয়ার ইউনিট হিসেবে লেখা থাকতে পারে, ঠিক আছে। তো এটা মেগা ইলেকট্রন ভোল্ট বাই সি স্কোয়ার, ইভি বাই সি স্কোয়ার, জুলস বাই সি স্কোয়ার সবই হতে পারে। জাস্ট বেসিক্যালি আসছে কোত্থেকে? এই যে ই বাই সি স্কোয়ার থেকে আসছে আর কি, যেহেতু ম্যাসকে এনার্জি বাই সি স্কোয়ার লেখা যায় সেখান থেকে আসলো। বুঝতে পারলাম নাকি না? এক্সাম্পল দেখো একটা, এখানে একটা এক্সাম্পল দেখো, এখানে কার ম্যাস এটা? ইলেকট্রন। ইলেকট্রনের ম্যাস। তো ইলেকট্রনের ম্যাসটাকে নিয়ে তুমি ফার্স্টে কি করবা দেখো, এনার্জিতে কনভার্ট করবা। সো ম্যাসটা কি হিসেবে দেওয়া এখানে? কেজি হিসেবে দেওয়া। আমরা ম্যাসটাকে নিয়ে ফার্স্টে কি ক্যালকুলেট করলাম দেখো, এটা কি এনার্জি, রাইট, মানে ইকুয়াল টু এমসি স্কোয়ার করে এনার্জিটা বের করলাম। দেখো দেখা যাচ্ছে নাকি না? এটা যে এনার্জি, এটা কি বুঝছি কোথেকে আসছে কেন আসছে। হুম। দেন কি হচ্ছে দেখো, আমরা এই এনার্জিটাকে এখানে বসাই দিচ্ছি, উইচ ইজ হোয়াট, আমরা এনার্জির ভ্যালুটাকে এখানে কি হিসেবে রিপ্রেজেন্ট করতেছি? ম্যাস হিসেবে রিপ্রেজেন্ট করতেছি। অবভিয়াসলি সেখানে একটা বাই সি স্কোয়ার থাকতে হবে, অলরাইট। জাস্ট এনার্জিটা দিলে অবভিয়াসলি হবে না। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? আরেকটা এক্সাম্পল দেখো, এটাও একটা ম্যাস, বাট এটা ইউনিটটা কি কেজিতে। আমি কি করি, ইকুয়াল টু এমসি স্কোয়ারে দিয়ে আমরা আমরা এনার্জিটা ক্যালকুলেট করি মেইনলি। তুমি এখানে দেখো এই যে এনার্জিটা ক্যালকুলেট করতেছি আমরা, এই যে এমসি স্কোয়ার, এই যে দেখো এমসি স্কোয়ার করা হচ্ছে, দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? হ্যাঁ। দেন ওই এনার্জিটাকে আমরা, এটা কিন্তু এনার্জি ভ্যালু, এটাকে আমরা বাই সি স্কোয়ার দিয়ে এনার্জিটাকে আমরা
কি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি? ম্যাস হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। বুঝা গেল নাকি না? হ্যাঁ। পার্টিকেলসদেরকে যখন অ্যাক্সেলারেট করানো হয় টু দ্য স্পিড অফ লাইট, ওদের ম্যাসটা মনে হচ্ছে বাড়ে। অ্যাগেন অ্যাপিয়ার্স টু ইনক্রিজ, কারণ আমরা জানি যে পার্টিকেলদের অ্যাকচুয়াল ম্যাস তো ওদের রেস্ট ম্যাস, রাইট? বাট স্পিড বাড়ায় দিলে যেটা হয় ওদের রিলেটিভিস্টিক ম্যাসটা ইনক্রিজ করে। এবং এই রিলেটিভিস্টিক যেই ম্যাস বা যখন একটা পার্টিকেল অনেক হাই স্পিডে ট্রাভেল করে, একটা জিনিস যেটা প্রিডিক্টেড সেটা হচ্ছে টাইম শুড বি স্লোয়ার, বুঝছো? টাইম শুড বি স্লোয়ার ফর অ্যান এক্সটার্নাল অবজারভার. This suggests that when we monitor very fast moving particles, that their lifetimes before their decay are longer than the theoretical predictions. So আমরা স্পেসিফিক কিছু পার্টিকেলের কথা বললাম না যে তাদের লাইফ টাইম খুবই অল্প সময়, তারা খুবই অল্প সময়ের জন্য এক্সিস্ট করে নাকি? হ্যাঁ। সেটা হচ্ছে আমরা যদি অ্যাজিউম করি যে ওরা ওদের রেস্ট ম্যাসে আছে, অ্যাজ ইন স্টেশনারি আছে। অন দি আদার হ্যান্ড পার্টিকেলসদেরকে অনেক হাই স্পিডে যদি ট্রাভেল করানো হয়, ওদের ওদের নিজেদের যেই সময়টা সেটা আরো স্লোলি যায়। এটা একটু শুনতে একটু অদ্ভুত লাগবে অবভিয়াসলি, বাট টাইম অ্যাকচুয়ালি সবার জন্য সেম না। তুমি যদি স্টেশনারি থাকো ভার্সেস যদি অনেক স্পিডে ট্রাভেল করো, অনেক স্পিড মানে কিন্তু মানে স্পিড অফ লাইট, মানে অনেক বেশি বলতে অনেক অনেক বেশি অ্যাকচুয়ালি, আমরা নর্মাল স্পিডের কথা বলতেছি না। স্পিড অফ লাইট এর কাছাকাছি যেতে হবে যদি তুমি এই এফেক্টটাকে সিগনিফিকেন্টলি অবজার্ভ করতে চাও বা এক্সপিরিয়েন্স করতে চাও। এখানে যেটা হবে যে তোমার লাইফ টাইমটা বা টাইম যেহেতু স্লোলি ট্রাভেল করতেছে, টাইম আস্তে আস্তে গেলে কি হবে, আমাদের দেখে মনে হবে যে ওরা অ্যাকচুয়ালি বেশিক্ষণ ধরে এক্সিস্ট করে, রাইট? তো এটার এভিডেন্স কি? একটা একটা এভিডেন্স আছে, একটা এভিডেন্সটা খুব ইম্পর্টেন্ট, একটু রিডিং দিই আমি। আমরা মিউঅন্সদেরকে ডিটেক্ট করতে পারি অ্যাট সি লেভেল। কেন? মিউঅন্স কোত্থেকে আসে? তোমার হাই এনার্জি কসমিক রে থেকে আসে, যারা এসে কি করে, নিউক্লিয়াই অফ অ্যাটমস ইন দি অ্যাটমসফিয়ার ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করে। বেসিক্যালি আউটার স্পেস থেকে অনেক কসমিক রেজ আসে। কোথায় আসে? তারা আমাদের আকাশের মধ্যে, মানে আমাদের আর্থের অ্যাটমসফিয়ারের মধ্যে এন্টার করে। আমাদের অ্যাটমসফিয়ার কি অনেক পার্টিকেলস দিয়ে ভরা না? গ্যাস হুম। পার্টিকেলস, অনেক পার্টিকেলস। তো ওই পার্টিকেলস গুলোর সাথে তারা এই কসমিক রে গুলো ইন্টারঅ্যাক্ট করে। এই কসমিক রে গুলা আমাদের যে নিউক্লিয়াস গুলো আছে আমাদের অ্যাটমসফিয়ারের গ্যাস পার্টিকেলের অ্যাটমের সাথে, ওগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করলে কি হবে, আমরা নতুন নতুন পার্টিকেল জেনারেট করতে পারি, যেমন মিউঅন্স। মিউঅন্সদের নর্মাল হাফ লাইফ থেকে 2 মাইক্রোসেকেন্ডস, দেখতে পাচ্ছ? হ্যাঁ। হুইচ মিনস ওদেরকে, এবং এগুলো তৈরি হচ্ছে আকাশে বসে, রাইট? মানে আকাশে তৈরি হুম। হচ্ছে, বাট আমরা ওদের ডিটেক্ট করতেছি কোথায়? সি লেভেলে। হুইচ মিনস আকাশ থেকে তারা অনেকক্ষণ ধরে ট্রাভেল করছে নিচে, রাইট নাকি না? হ্যাঁ। এখন এটা হচ্ছে আকাশ, স্কাই। স্কাই থেকে তোমার সি লেভেলে নামতে সময় লাগবে না? হুম। ওই সময়টা ক্যালকুলেট করার পসিবিলিটি আমাদের আছে, আমরা যেহেতু ডিস্টেন্স জানি, তাহলে একটা এস্টিমেট করতে পারি না যে কতটুকু সময় লাগা উচিত? হুম। যেহেতু আমরা জানি যে মিউঅন্সদের হাফ লাইফ এমনিতেই কম, ওদের যতটুকু হাফ লাইফ আছে অতটুকু সময়ের ভিতরে এত ডিস্টেন্স কভার করাটা এক্সপেক্টেড না। বাট স্টিল ভেরি ফিউ, মানে বাট স্টিল কি হচ্ছে, তোমার লো অ্যালটিটিউডে লার্জ নাম্বার অফ মিউঅন্স ডিটেক্ট করা যায়, যদিও বেশি একটা ডিটেক্ট করার কথা না আমাদের, কারণ আকাশে তৈরি হওয়ার পর পর ওরা নিচে নামতে নামতে ওদের হাফ লাইফ এমনিতেই পার হয়ে যায় এবং ওরা এক্সিস্টই করে না আর বেশি একটা। বাট প্রবলেমটা কোথায় হলো? সি লেভেলের কাছে ওদেরকে মানে অনেক বেশি পরিমাণে ডিটেক্ট করা যাচ্ছে, উইচ মিনস ওদের হাফ লাইফটা আমরা যেটা এক্সপেক্ট করতেছি সেটা নাকি তার চেয়ে বেশি। তার সাথে বেশি। তার চেয়ে বেশি, উইচ ইজ বিকজ ওরা যখন ট্রাভেল করে, ট্রাভেল করার সময় ওদের ওরা হয়তো অনেক শর্ট টাইমে ডিকে করে, বাট আমাদের কাছে মনে হবে যে ওদের ডিকেটা আরো আস্তে আস্তে হচ্ছে বা বেশি সময় ধরে হচ্ছে। বুঝতে পারছো নাকি বুঝতে পারো? হুম। যার কারণে যেটা হবে, পার্টিকেলস গুলো বেশিক্ষণ থাকে, বেশি ফার্দার ট্রাভেল করে দেন উই মাইট এক্সপেক্ট দেম টু, বিকজ তারা অনেক ফাস্ট ট্রাভেল করতেছে। ঠিক আছে? হুম। সো নন রিলেটিভিস্টিক লাইফ টাইমে যত দূর ট্রাভেল করতে পারে তার চাইতে রিলেটিভিস্টিক লাইফ টাইমে পার্টিকেলসদের ট্রাভেল করার ডিস্টেন্সটা আরো বেশি হয়ে যায়। ঠিক আছে? হুম। এটা নিয়ে একটা এক্সামে কোশ্চেন আসতে পারে, যেমন তুমি এখানে দেখো,
কোশ্চেনটা একটু একবার পড়ি আমরা। মোস্ট পার্টিকেলস ডিটেক্টেড ইন দ্য স্পার্ক চেম্বার আর মিউন্স। স্পার্ক চেম্বার তো আজকে দেখছি আমরা, রাইট? ওই যে লাস্টের হুম যে পার্টিকেল ডিটেক্টরটা। তো এই মিউন্স গুলো আমরা বলছি এখানে কি যে দে আর ক্রিয়েটেড ইন দি আপার অ্যাটমসফিয়ার, এবং তাদের হাফ লাইফ নর্মালি অনেক শর্ট, এতই শর্ট যে তারা আর্থের সারফেসে রিচ করার আগেই তাদের ডিকে হয়ে যাওয়ার কথা। বাট স্টিল তারা রিচ করতে পারে। কেন রিচ করতে পারে? কারণ অ্যান্সারটা দিবা তুমি, মিউন্স আর ট্রাভেলিং ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট। স্পিড অফ লাইটের কাছাকাছি চলে আসলে যেটা হয়, ওদের রেস্ট ম্যাস থাকে না, ওদের রিলেটিভিস্টিক ম্যাস থাকে, উইচ ইজ ইনক্রিজড, তাই না? হুম এবং আমরা একটু আগে দেখলাম যে ইনক্রিজড রিলেটিভিস্টিক ম্যাস হইলে ওদের লাইফ টাইমটা বেশি হয়ে যায়। অ্যাগেন বেশি হয়ে যায় নট বিকজ আসলে বাড়ছে, বাট আমাদের অবজার্ভ করার সময় মনে হচ্ছে আমাদের যে বেশি, উইচ ইজ ওয়াই ব্র্যাকেটে বিফোর ফর অবজার্ভার লেখা হয়েছে। ক্লিয়ার? হুম উইচ ইজ ওয়াই অ্যাজ এ রেজাল্ট ওরা যতটুকু ট্রাভেল করার কথা উইদিন দেয়ার লাইফ টাইম, তার চেয়ে ওরা বেশি ট্রাভেল করতে পারে বিফোর দে গেট ডিকেড। বুঝা গেল নাকি না? হ্যাঁ